প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে প্রবাস বিডি নিউজের বর্তমান আয়োজন হচ্ছে প্রবাস বিডি সংলাপ। সকলকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান, এবং আজকের এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি সরকারি জমি কেন বারবার দখল হয় এই বিষয়ে। আজকের অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যমণি হিসেবে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজ এবং অপরাধ বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক তৌহিদুল হক স্যারকে। এছাড়াও আমাদের অনুষ্ঠানে আজকে যুক্তরাজ্য থেকে অংশগ্রহণ করেছেন প্রবাস বিডি নিউজের প্রকাশক এবং সম্পাদক আবু সাইদ রিয়াজ স্যার, এবং যুক্তরাজ্যের প্লেয়ার পিস প্রাইমারি স্কুলের পরিচালনা পর্ষদের গভর্নর মোহাম্মদ জিয়াউল আমিন স্যার। তো স্যার, আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, ভালো হ্যাঁ, আছি। আমি ভালো ভালো আছি, ধন্যবাদ। আছি, ভালো আছি ইনশাল্লাহ। জি, আপনাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে সত্যি প্রবাস বিডি নিউজের পক্ষ থেকে আমি খুবই আনন্দিত। এবং আজকের অনুষ্ঠানে বেসিক্যালি আমরা আলোচনা করতে যাচ্ছি সরকারি জমি কেন বারবার দখল হয় এই বিষয়টা নিয়েই। এবং আমি শুরুতেই আলোচনা করতে যাচ্ছি, আপনাদের সবার নিকট থেকেই শুনবো বারবার জমি দখল হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে, বেসিক কি কি কারণ থাকতে পারে। তো সবার শুরুতেই আমি আবু সাইদ রিয়াজ স্যারের কাছে যাব। আপনার কাছ থেকে এই ব্যাপারে সবার আগে শুনতে চাচ্ছি। ধন্যবাদ মেহেদি। আসলে সরকারি জমি বারবার দখলের পেছনে আমার মনে হচ্ছে যে যারা দখল করে নিচ্ছে সরকার বিভিন্নভাবে উঠাই দিচ্ছে, ভেঙে দিচ্ছে, কিন্তু এর পরে পানিশমেন্ট দিচ্ছে না বা কোনো শাস্তি তারা পাচ্ছে না। হ্যাঁ, এই যে ফুটপাত দখল করে, জমি দখল করে মানুষ, সরকারি খালবিল দখল করে নিজেরা বাউন্ডারি করে ফেলছে, বাউন্ডারি দিয়ে গভর্নমেন্টের জায়গায় নিজেদের আঙিনা নিজেদের বাড়ির ভিতরে ঢুকাই ফেলছে। তো এইগুলো ভেঙে দেওয়ার পরে যদি যারা দখল করতেছে, অতীতে করেছে, তাদেরকে যদি একটু বিচারের ব্যবস্থা করা হতো, হয়তোবা তারা আর দখল করতো না। ঢাকা শহরে মিরপুরে বা বনানীতে বিভিন্ন জায়গাতেই ফুটপাত, গভর্নমেন্টের জায়গা দেখা গেছে যে নিজের বাউন্ডারির বাইরে 1 মিটার 1.5 মিটার উপরে ছাদ দিয়ে দিছে। এমন এয়ারপোর্ট রোডের ফুটপাতের উপরে প্রায় পুরো ফুটপাতটাই উপরের দিকে তাকাইলে একটা ছাদের মতো আছে। এগুলো ভাঙার পরে নজরদারিতে রাখতে হবে যারা দখল করছে, একটা পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে, একটা জরিমানার ব্যবস্থা করতে হবে। তাহলে হয়তো আর দখল করবে না বা সাহস পাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। তো দর্শক, আমরা এখন শুনতে চাইবো আমাদের শ্রদ্ধেয় জিয়াউল হক স্যারের কাছ থেকে এই জমি জমা সম্পর্কিত তার কি মতামত। ধন্যবাদ আজকের এই লাইভ আয়োজন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে অনেকদিন থেকে দেশের বাইরে থাকার কারণে অনেক কিছুই আমরা দেশের খবরগুলো হয়তো সেভাবে পাই না বা জানি না বা দেখার সময় হয় না। যতটুকু বিভিন্ন নিউজ পোর্টাল, নিউজ পেপার এবং টিভি চ্যানেলের মাধ্যমে যতটুকু আমরা সম্ভব দেখতে পাই, এর পাশাপাশি আমরা এই দেশে বিভিন্ন বিদেশে যারা আছি, বিভিন্ন দেশে আমরা সেই দেশের খবরও দেখি। কিন্তু আমরা যারা প্রবাসী আছি, আমরা এখানে যখন একটা নিয়মতান্ত্রিক একটা দেশের মধ্যে থাকার কারণে আমরা দেশের এই ব্যাপারগুলো আমাদের কাছে আরো বেশি বড় করে দৃষ্টিকটু হয়ে দেখা দেয়। তো এই যে জায়গা দখলের আজকে যে টপিকটা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই কারণে গুরুত্বপূর্ণ, আমাদের এই লাল সবুজের পতাকা, এমন একটা দেশ যে দেশ চারিদিকে শুধু সবুজ, 71-এর রক্তের বিনিময়ে, লাল রক্তের বিনিময়ে আমাদের এই লাল সবুজ পতাকা হয়েছে, সবুজের মাঝখানে লাল। যে দেশের আপনার জাতীয় সঙ্গীত হতে পারে একজন হিন্দু ভদ্রলোক রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যে দেশের কাজী নজরুল ইসলামের পূর্ণ অভিনন্দন কবিতার মাঝখানের 2 লাইনের অংশ থেকে হতে পারে আমাদের জাতীয় স্লোগান জয় বাংলা। যে দেশে হতে পারে কাজী নজরুল ইসলামের নতুন গান কবিতার সেই লাইন চল চল
চল ঊর্ধ্বে গগনে বাজে মাদল, যেটা হতে পারে আমাদের রণসঙ্গীত। যে দেশের প্রতিটি জিনিসের সুন্দর, দেশপ্রেম, যে দেশের সবকিছু হচ্ছে দেশকে নিয়ে প্রেম, সে দেশে আসলে আমাদের মানুষের কার্যক্রমে আমরা দেশপ্রেম দেখি না। যে দেশের আমাদের জাতীয় ফুল শাপলা, সারা বাংলার খালে বিলে নালায় ফুটে আছে শাপলা, সুন্দর সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে, সেই দেশে আমরা দেশপ্রেমের কথা বলি, কাজে কথা কিন্তু এক না। আমরা বিভিন্ন টক শোতে অনেকে আসেন, দেখা যাচ্ছে যে টক শোতে কথা বলে কিন্তু বের হওয়ার সময় ওনাদেরকে সিকিউরিটি নিয়ে বের হতে হয়, কারণ উনি এমন কিছু কথা বলেছেন যেটা হয়তো অনেকের স্বার্থে ঘা লেগেছে। আজকে আমাদের এই যে জায়গা দখল, এত দেশপ্রেম দেশপ্রেম আমরা করি, আসলে আমাদের মধ্যে কি দেশপ্রেমটা কি আছে? দেশপ্রেম যদি থাকতো তাহলে এই 57,320 বর্গ মাইল, যদিও এটা একসময় 55,598 বর্গ মাইল ছিল, এখন দেশের পরিমাণ বাড়ছে যেহেতু নতুন করে চর জাগছে। 57,320 বর্গ মাইল এই আয়তনের দেশটাতে, যেখানে 18 কোটি মানুষ বাস করে, সেখানে আমাদেরকে আসলে একটা মাস্টার প্ল্যান নিয়ে চলতে হবে, আগাতে হবে। এখন দেখা যাচ্ছে এই যে আমার রিয়াজ ভাই বললেন একটু আগে যে ঢাকার কোন একটি জায়গায় এই যে বিল্ডিং উঠে গেছে, এই বনানীর এখান দিয়ে আমি আপনাকে বলি, আমাদের ঢাকা নিয়ে আমাদেরকে বলতে হবে যে যেহেতু ঢাকা বাংলাদেশের রাজধানী, ওয়ান অফ দ্য বিগেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড বলা চলে, হ্যাঁ, অনেক বড় একটা সিটি, যেখানে বর্তমানে প্রায় 21 মিলিয়ন পিপল, প্রায় 2,10,00,000 লোক বসবাস করে। যে ঢাকা শহর বাংলাদেশের অর্থনীতির 35 ভাগ, যে ঢাকা শহর করে মানে কন্ট্রিবিউট করে, সে ঢাকা শহরে আপনি দেখেন আপনার ট্রান্সপোর্টেশন মন্ত্রণালয় বা এই জাতীয় কোন একটা মন্ত্রণালয় একটা বিল্ডিং উঠে গেছে এখানে রোডের উপরে, তাহলে যেখানে একটি বড় সংস্থায় একটা রোড দখল করে ফেলে, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন দলের ক্ষমতায় যারা আসে তাদের সংগঠনের নাম নিয়ে জায়গাগুলো দখল করে যায়, সেখানে আপনি আমি তো আমরা কি করব? তো এই জন্য হচ্ছে যে আমাদের দেশপ্রেমও থাকবে, এবং প্রতিটা প্রতিষ্ঠানকে একটা প্রতিষ্ঠান মনে করে যে আমি এই ডিপার্টমেন্টের, আমি এই মন্ত্রণালয়ে, আমাকে আমার ডিপার্টমেন্টের এই দায়িত্বগুলো দেখতে হবে। এভাবে করে যদি সবাই সবার প্রতিটা ডিপার্টমেন্ট অবৈধ এভাবে দখল না করে এবং মনিটরিং করে, মাঠ পর্যায়ে বড় কর্মকর্তারা এসে দেখেন যে আমার এই জমিটা কি কেউ বেদখল করলো কিনা, তাহলে আমি মনে করি কেউ আর এগুলো দখল করবে না। আর যারা ক্রেতা, সেটা হলো যে আমি এই ইউরোপের বিভিন্ন দেশে দেখেছি বা এগুলো বিভিন্ন কিছু যে পড়েছি, একজন লোক চাইলে একটা জায়গা দখল করতেও পারে না, কিনতেও পারে না, কারণ কিনতে গেলে দেখা হয় যে এই জমিটা কি তার নামে কাগজ আছে কিনা, এটার মধ্যে কি তার নামে প্ল্যানিং পারমিশন আছে কিনা, এই জমিটা কি সে আরো 10 জনের কাছে বিক্রি করেছে কিনা, এই জমিটা কি সে 8-10টা ব্যাংকের নামে বন্ধক রেখে টাকা নিয়েছে কিনা। অথচ বাংলাদেশে একজন, আপনি জমি কিনলেন, রিয়াজ সাহেবের জমি কিনলেন, আজকে তহিদ সাহেব দেখলেন যে না, এই জমি তো আহ আহ, আমার কাছেও বিক্রি করা হয়েছে, হ্যাঁ, 10 জায়গায় বিক্রি করা। এগুলো আমাদের এই যে সিস্টেমগত ডেভেলপমেন্ট, এটাও করতে হবে, তাহলে এভাবে অবৈধভাবে কেউ আর জায়গা জমি দখলও করবে না, এভাবে এগিয়ে আসবে না। এবং এটার পাশাপাশি আমাদের ল এন্ড এনফোর্সমেন্ট যারা আছে তারাও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, কারণ দেখা যাচ্ছে আজকে যারা জায়গা দখল করছে, একজন অফিসের লোক এসে এখানে বললো যে না, জায়গা দখল হয় না স্যার, উপরে অফিসে নোটিশ দিল, কিন্তু ওইভাবে পড়ে যাচ্ছে। কারণ কি, যে সুবিধাভোগী সে তাকে পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিচ্ছে। তো এই যদি হয় আমাদের দেশের মানুষের মানসিকতা, দেশপ্রেম, তাহলে কোনোদিনে একক সরকার কেউ কোনোভাবে মানে এটা করতে পারবে না। এই জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। জিয়াউল আহমেদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি চলে যাব শ্রদ্ধেয় অধ্যাপক তৌহিদুল হক স্যারের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাইবো, একজন অপরাধ বিশেষজ্ঞ এবং সমাজবিজ্ঞানী হিসেবে আপনি দীর্ঘদিন কর্মরত আছেন এবং আমাদের দেশের সিচুয়েশন সম্পর্কে আপনি খুব ভালোভাবে অবগত আছেন আমি জানি। তো এই জমি জমা দখল ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। মেহেদী, আপনাকে ধন্যবাদ, এবং একই সাথে আমার খুব প্রিয় বড় ভাই, যার ব্যক্তিত্ব এবং আন্তরিকতা আমাকে সবসময় মুগ্ধ করে, আবু সাইদ রিয়াজ ভাই, এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় হলো মোহাম্মদ জিয়াউল আমিন। তাদের দুজনের প্রতি আমার আন্তরিকতা, প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে, এবং এই মুহূর্তে আমাদের কথা যারা শুনছেন তাদেরকেও প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমার দুইজন সম্মানিত আলোচক এই সরকারি জমি কেন বারবার দখল হয় সেই বিষয়ের যে কারণ এবং তার সেই কারণের পেছনের যে প্রেক্ষাপট কিংবা যে পরিস্থিতিগুলো রয়েছে সেই পরিস্থিতিগুলো তারা উল্লেখ করলেন।
আমার বিশ্লেষণে হয়তো কিছুটা ভিন্নতা আসবে, কিন্তু মোটা দাগে কারণগুলো একই রকম, হয়তো বিবরণে কিছুটা ভিন্নতা আসবে। সেটি হচ্ছে শুধু বাংলাদেশ না, আপনি বৈশ্বিক প্রেক্ষাপটে বা আমাদের দখলদারিত্বের পেছনের যে সংস্কৃতি, সেই জায়গা থেকে যদি বিষয়টি আমরা বলি, তাহলে আমি এভাবে বলতে পারি যে যে সমস্ত জায়গায় সেটি পরিবারে হোক, সেটি সমাজে হোক, সেটি জমি হোক, সেটি সম্পর্ক হোক, বা সেটি সম্পদ হোক, দখলের সংস্কৃতি যদি বলবৎ থাকে তাহলে দখল হবেই। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, প্রথমে আমি বলে নিচ্ছি যে আমরা কিন্তু যেমন চলতি সময়ে আমাদের সরকারি জমি কিংবা স্থাপনা যারা দখল করেছে দীর্ঘদিন ধরে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের 2 সিটি কর্পোরেশন বিভিন্নভাবে তারা উদ্যোগ গ্রহণ করছে যে আসলে এই জমিগুলোকে কিভাবে দখল মুক্ত করা যায়, এবং সেটি সরকারি জমির যে সরকারি ব্যবহার, জনগণের জন্য যে ব্যবহার, সেটি কিভাবে নিশ্চিত করা যায়। কিন্তু আপনি জানেন, এই কারণে দখলের সংস্কৃতির কথা আমি কেন বললাম, এই কাজটি করতে গিয়েও কিন্তু সিটি কর্পোরেশনকে নানা ধরনের বলা যেতে পারে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হয় বা পড়তে হচ্ছে এখন। তার মানে কি? তার মানে হলো যে আমাদের এখানে যারা দখল করেন, সরকারি জমি হোক অথবা কোনো ব্যক্তি মালিকানাধীন জমি হোক অথবা সম্পদ হোক, তাদের শক্তি কিন্তু কোনো অংশে কম নয়। এখন তাদের শক্তির মূল পুঁজি কোথায়? তাদের শক্তির মূল পুঁজি হলো দুইটা জায়গায়। একটা হলো রাজনৈতিক ক্ষমতার একটা পুঁজি, তারা রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে তারা এই ধরনের সরকারি জমি অথবা কোনো স্থাপনা অথবা কোনো সম্পদ তারা দখল করার চেষ্টা করেন বা সেই কাজটি করেন। আর দ্বিতীয়ত হলো যে সেই রাজনৈতিক ক্ষমতার পাশাপাশি মানে দুর্নীতির অর্থাৎ অর্থ ব্যবহার করে যে কোনো সিদ্ধান্ত বলুন অথবা যে কোনো সম্পদ বলুন, সেটি জমি বলুন, নিজের দখলে রাখা বা নিজে সেটি ভোগ করা। এই যে অর্থের প্রভাব এবং রাজনীতির প্রভাব, এটি হলো মোটা দাগে আমাদের এই প্রেক্ষাপটটি তৈরি করে। এখন এই প্রেক্ষাপটের পিছনে তাহলে প্রশ্ন হলো যে আমরা এই সুযোগটি কেন দিই, যে যারা দখল করেন তাদেরকে প্রশাসন বলুন কিংবা আমার সিটি কর্পোরেশন বলুন কিংবা আমার আইন শৃঙ্খলা বলুন, মোটা দাগে আমার সরকার কেন এই সুযোগটি দেয়? কারণ হলো ওই সুযোগটি তারা পায় এইভাবে যে তারা যখন এই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হয়ে যায়, কেউ কেউ তাদের মধ্যে কেউ কেউ যখন এই দখলদারিত্বের সংস্কৃতি চালু করেন, তখন কোনো কোনো সময় কোনো কোনো অবস্থায় তার মূল যে রাজনৈতিক দল তার সেই কর্মকাণ্ড দেখেও একটা না দেখার অভিনয় করে। তখন যেটি হয়, তার মধ্যে দখল করার প্রবণতা বেড়ে যায়। আপনি মানে আমরা এটা বলতে চাই, এটা সকল মানুষের মধ্যে একটা সহজ এবং স্বাভাবিক প্রবণতা অনেকের মধ্যেই রয়েছে, এবং অনেকের মধ্যে বলা যেতে প্রত্যেকের মধ্যেই রয়েছে। যারা যারা সেটি নিয়ন্ত্রণ করতে পারেন, সেই নিয়ন্ত্রণের মূল কাঠামো হলো যে শিক্ষা, নৈতিকতা, তার আদর্শ, তার আইন মানার প্রবণতা, এই বিষয়গুলো দিয়ে অনেকেই এই দখলদারিত্ব সংস্কৃতি থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। কিন্তু অধিকাংশ বিশেষ করে যাদের মধ্যে অপরাধ প্রবণতা রয়েছে, সেই সমস্ত মানুষগুলো বা যারা রাজনীতির শক্তিকে পুঁজি করে বা অর্থের শক্তিকে পুঁজি করে কিছু করতে চান, তার অর্থবিত্ত বাড়াতে চান, তাদের মধ্যে কিন্তু যে প্রবণতাটি কাজ করে, তারা চিন্তা করেন যে কোনো রকম বিনিয়োগ ছাড়াই, অর্থের বিনিয়োগ ছাড়াই অথবা দীর্ঘদিন পরিশ্রম ছাড়াই যদি কোনো কিছু দখল করে কিছুর মালিক হওয়া যায়, ভোগ দখল করা যায়, সেই জায়গাতে কিন্তু তার দেখা দেখি এই ধরনের আরো অনেকেই এই কাজগুলোতে নিয়োজিত হন। এবং আপনার নিশ্চয়ই মনে আছে, এবং আমার দুই সম্মানিত আলোচকও নিশ্চয়ই বিষয়টিতে অবগত, সেটি হচ্ছে যে আমাদের এই মিরপুরের কিছু সরকারি জমি উচ্ছেদ করা হলো, সেক্ষেত্রে যারা ওই জমিগুলো বা স্থাপনাগুলো যারা কিনেছেন, তাদের ক্ষেত্রে যে বক্তব্য আসলো যে তারা প্রতারণার শিকার হয়েছেন। আপনি খেয়াল করে শুনুন, তাহলে এই প্রতারণার ক্ষতিপূরণ কি হবে? যে একজন ব্যক্তি মানে প্রতারণার মধ্য দিয়ে সরকারি জমি ক্রয় করেছে, সে হয়তো তার সরলতা হোক অথবা বিশ্বাসের কারণে হোক অথবা তাকে সঠিক আইনি বা কাগজপত্র বুঝতে না পারা অথবা বুঝতে না দেওয়া, যে প্রেক্ষাপটই হোক বা যে অবস্থার কারণেই হোক, এই কাজটি হয়েছে। তাহলে ওই যে ব্যক্তি ক্রয় করেছে সে তো প্রতারণার শিকার হলো। এক্ষেত্রে আমার মানে ক্ষতিপূরণের ব্যবস্থা কি হবে, বা সেক্ষেত্রে রাষ্ট্র বা আমার আইন শৃঙ্খলা বাহিনী বা সিটি কর্পোরেশনের কোনো ব্যবস্থা আছে কিনা? আমরা যতটুকু জানতে পারি সেই ব্যবস্থাটি নেই। তাহলে এখানে দুই ধরনের ব্যবস্থা কিন্তু তৈরি হয়। আপনি আমি এটা বলতে চাই, এবং সেটি নিশ্চয়ই আমাদের কথা যারা শুনছেন তারা আরো গভীরভাবে বিশ্লেষণ করবেন, যে একটি সমাজের মধ্যে অপরাধ প্রবণতা দেখা দেয় বেশ কিছু কারণের প্রেক্ষাপটে। সেই কারণগুলোকে যদি আমরা এভাবে উপস্থাপন করি, প্রথম উপস্থাপন হলো যে অপরাধ করে, সেটি জমি দখল হোক অথবা অন্য কোনো অপরাধ হোক, অপরাধ করে যখন সে তার
কোনো বিশেষ পরিচয়ের কারণে যখন সে পার পেয়ে যায় অথবা তার বিচারে দীর্ঘসূত্রিতা তৈরি করতে সে সক্ষম হয়, তখন কিন্তু সমাজের মধ্যে অন্যদের মধ্যেও আইন ভঙ্গ করার বা দখলদারিত্বের একটা মানসিকতা তৈরি তৈরি হয় হয় তৈরি হয়। তৈরি হয়। তো এই যে অবস্থাগুলো আমাদের এখানে সেই অবস্থাটি দেখছি। আর দ্বিতীয় অবস্থা হলো যে কারণে অপরাধ বা দখলদারিত্বের যে অবস্থাগুলো তৈরি হয় সেটি হচ্ছে যখন আপনি সিটি কর্পোরেশন কিংবা সরকার অথবা আমার আইন শৃঙ্খলা বাহিনী যারা এই কাজগুলো দেখবেন অথবা প্রশাসন অথবা ভূমি ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, তারা যখন কারো ক্ষেত্রে খুব মানে নিষ্ঠুর ব্যবস্থা নেন আর কারো দখলদারিত্ব সে দেখেও না দেখার ভান করেন অথবা এড়িয়ে যান, তখনও কিন্তু মানুষের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে যারা অপরাধ প্রবণ তাদের মধ্যে এই ধারণা তৈরি হয় তিনিও দখল করতে পারেন এবং সেটি নানা কৌশলে অপকৌশলে বা অপপ্রচারে বা অকৌশলে তিনি সেটি নিয়ন্ত্রণে রাখতে পারেন, এরকম একটি অবস্থা তৈরি। এটি একটি আরেকটা মোটা দাগে একটি কারণ। আর তৃতীয় যে কারণটি হলো যখন সেই সরকারি জমি ব্যবহার করে তার অর্থবিত্তকে ওই জমি থেকে বা স্থাপনা থেকে সে অর্থবিত্ত সংগ্রহ করে অথবা সেখানেও একটা দখলদারিত্ব চলে, সেই দখলদারিত্বের মধ্য দিয়ে মানে সংগৃহীত অথবা উপার্জিত, যদি এখানে উপার্জন শব্দটা বলা যায় না, উপার্জনের সাথে সততার একটা সম্পর্ক রয়েছে, কিন্তু বলা যেতে পারে দখলকৃত সম্পদ থেকে মানে জব্দকৃত অর্থ বা দখলকৃত অর্থ দিয়ে সমাজে যখন তার একটা ব্যাপক সামাজিক পরিচয় তৈরি করতে সে পারে অর্থ এবং ক্ষমতা দিয়ে, তখনও কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যেও কিন্তু আইন না মানার একটা প্রবণতা দেখা যায় এবং তার মধ্যেও দখলদারিত্বের একটা মানসিকতা তৈরি হয়। কারণ হলো মানুষ যেমনটি আমাদের রিয়াজ ভাই এবং জিয়াউল আমিন বলছিলেন, যারা আসলে তারা বাইরে আছেন এবং যে দেশে আছেন সেখানে একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে দিয়ে দেশ পরিচালনা হয় এবং সেখানে আইন তৈরি করা হয় আইন মানার জন্য। আমাদের এখানে ভিন্ন অভিজ্ঞতা রয়েছে, সেই ভিন্ন অভিজ্ঞতা আমি আর লাইন দিয়ে শেষ করছি না, আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেই অবস্থাটিতে এখানে কি হয় যে আমাদের এখানে এই ধরনের আচরণগুলো একটা অভ্যস্ততা হয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে, এই ধরনের অভিজ্ঞতাগুলো কিংবা এই ধরনের দুর্নীতি দখলদারিত্ব এবং দুর্নীতির ক্ষেত্রে ঘটনাগুলো প্রথম দিকে যেভাবে মানুষকে মানসিকভাবে নাড়া দিত, তার কাছে আত্মজিজ্ঞাসা তৈরি করত, সময়ের প্রেক্ষাপটে সেইগুলো কিন্তু আজকে আর সেই জিজ্ঞাসাগুলো মানুষের মধ্যে তৈরি হচ্ছে না। তার মানে কি মানুষ এই ব্যাপারগুলোর সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে এবং সেই অভ্যস্ততার প্রেক্ষাপটে মানুষের মধ্যে দুই ধরনের হিসাব তৈরি হয়। প্রথম হিসাবটা হলো মানুষ তখন বুঝতে শেখে যে আমার জীবন, আমার পরিবার, আমার সম্পর্ককে আমাকেই বাঁচিয়ে রাখতে হবে, সেক্ষেত্রে সরকার এবং রাষ্ট্র কি করবে এবং সংবিধানে সেই বিষয়গুলো যা আছে সেগুলো কতটা আমার ক্ষেত্রে বাস্তবায়িত হবে সেই বিষয়গুলো নিয়ে মানুষের মনে বা ব্যক্তির মনে প্রশ্ন থেকে দেয়। আর দ্বিতীয়ত ব্যাপার হলো যে অবস্থাটি তৈরি হয় সেই অবস্থাটি এরকম আমরা বলছি যে অপরাধের বা সমাজ প্রেক্ষাপটে এই ধরনের অবস্থাটি তৈরি হয়, সেটি হচ্ছে তখন মানুষের মধ্যে ওই যে মানুষ তার মানে আত্মজিজ্ঞাসা বা মানে এই ধরনের অপরাধগুলোকে প্রতিরোধ করার জন্য তার যে সমবেত অংশগ্রহণ, সেই জায়গা থেকে যখন সে সরে গেল, তখন যারা অপরাধ প্রবণ রয়েছে, যাদের মধ্যে দখলদারিত্বের সংস্কৃতি বা মানসিকতা রয়েছে বা যারা দখল করতেই পছন্দ করে, দখল করেই কিছু করতে স্বাচ্ছন্দ্য অনুভব করে এবং সেটি প্রকাশ করে, তখন কিন্তু সেই অবস্থাটি বা সেই সংস্কৃতি পরিবেশের একটা রমরম অবস্থা তৈরি হয়। এখন আপনি বলতে পারেন বাংলাদেশে সেই অবস্থা চলছে কি চলছে না, সেটি আমরা বর্তমান চিত্র বা পরিস্থিতি দেখলেই, সিটি কর্পোরেশনের উদ্যোগগুলো দেখলেই আমরা বুঝতে পারি। সুতরাং এই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি, আমরা যদি এর পিছনের কারণগুলোকে খোঁজার চেষ্টা করি এবং যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম, মোটা দাগে আমার মনে হয় যে বাংলাদেশে বারবার সরকারি জমি দখল করার যে অবস্থা তৈরি হচ্ছে সেই কারণেই হয়। তবে যে শব্দটি লাইনটি বলে আমি শেষ করছি সেটি হচ্ছে সরকারি জমি দখল করতে কিন্তু এটা আমরা আলোচনার প্রেক্ষাপটে বলি যে সরকারের চেয়ে একটু বেশি ক্ষমতার দরকার হয় অথবা সরকারের সাথে সম্পৃক্ত করে চলতে হয়। তাহলে আমাদের এখানে যারা এই দখলের সংস্কৃতি চালু রেখেছেন তারা হয় সরকারের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে বেশি শক্তিশালী অথবা সরকারের সাথে তারা মিলেমিশে চলছেন। যদিও আমি শুরুতেই বলেছি সরকার ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই ব্যবস্থা কতদিন বলবৎ থাকবে, কতদিন সেটি সেই সরকারি জমি দখল মুক্ত থাকবে, এই বিষয়টি নিয়েও কিন্তু মানুষের মনে আলোচনা, পর্যালোচনা, তর্ক বিতর্ক রয়েছে। শ্রদ্ধেয় অধ্যাপক তৌহিদুল হক স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য।
তো দর্শক, এ পর্যায়ে আমি আবু সাইদ রিয়াজ স্যার এবং জিয়াউল আমিন স্যারের কাছ থেকে জানতে চাইবো, আপনারা তো দীর্ঘদিন যাবৎ প্রবাসে অবস্থান করছেন। তো দেশের বাহিরে অর্থাৎ আপনারা যেখানে আছেন, হোক সেখানে অথবা তার নিকটস্থ কোনো এলাকাতে, ওখানেও কি এই ধরনের সরকারি জমি জমা দখলদারিত্বের ব্যাপার হয়? এবং যদি হয় তাহলে তা কিরকম, তাদের আইন কানুন, তাদের সোসাইটি, তাদের মানুষজন কতটা করতে পারে, তাদের রাজনৈতিক ব্যাপারগুলো সম্পর্কে যদি কাইন্ডলি বলতেন। তো শুরুতেই এ ব্যাপারে আমি জানতে চাইবো রিয়াজ সাহেবের কাছ থেকে। না, আমি এই ব্যাপারটা জিয়াউল আমিনকেই ছেড়ে দিচ্ছি। দেখি উনি আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, বলুক দু চারটি কথা। স্যার কথা কাইন্ডলি আপনার কথা মাইক্রোফোন। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ। আপনি যে কোশ্চেনটি করেছেন সেটা আসলে এখানে মানে কি বলবো, চিন্তা করাটাই হচ্ছে যে এক ধরনের দুঃস্বপ্ন। তারপরেও মাঝে মাঝে এখানে কিছু দখল হয়ে যায়, ওগুলো হচ্ছে যে খুবই টেম্পোরারি। যেমন হচ্ছে যে আপনার মার্কেট স্ট্রিটে যখন কোথাও কোনো কেউ স্টল সে হায়ার করে ফর 1 উইক রেন্ট নেয়, তখন হয়তো সে তার কিছু মালামাল তার ওই এরিয়ার চেয়ে একটু সামান্য একটু বেশি অংশে ডিসপ্লে করছে। এটা এক ধরনের দখল হতে পারে, কিন্তু তাও এটা হচ্ছে যে প্রতিটা এখানে যেমন হচ্ছে যে আপনার লন্ডন সিটিটা চলে হচ্ছে যে টোটাল 32 বারা কাউন্সিল আছে আর কি, যেটা বাংলাদেশে পৌরসভার মতো আর কি। তো 32টা পৌরসভায় আবার আহ, ওদের অধীনে মেয়র আছে, কাউন্সিলর আছে। তো যেমন আমি এখানে লন্ডন বারো অফ ইলিং এ আছি, এখানে আমার 69 জন কাউন্সিলর আছে। 23টা ওয়ার্ড আছে, এক একটা ওয়ার্ডে 3 জন করে কাউন্সিলর। এই কাউন্সিলরদের কাজ কি, তারা হচ্ছে যে প্রতি সপ্তাহে একদিন করে তাদের সার্জারি বসে, যেটা বলে মানে আপনার চেম্বারের মতো আর কি। এখানে আপনি অ্যাডভান্স বুকিং নিতে পারেন, আপনার কোনো সমস্যা আলাপ করতে পারেন। তারা এগুলো দেখছে, প্লাস কাউন্সিল দেখছে যে এখানে কোনো রকম অনিয়ম হচ্ছে কিনা, এটা হোক জায়গা দখল, হোক কোনো রকম কেউ ফ্লাইট রিফিং যেটা বলে আর কি, যে পথে ঘাটে ময়লা ফেলা বা পুরোনো জিনিস ফেলে রাখা, এগুলো। তো এখানে আইন তো এখানে আসলে ভাঙা হয় না, যার কারণে এখানে এই কোশ্চেনটা আসবে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যদি কেউ কোনো কারণে যদি কোনো একটা যেমন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট বা কোনো একটা জায়গায় পতিত জমি আছে, এখন সে তার ওইখানে একটু এক্সটেনশন করে নিল, এক্সটেনশন করলো না, হয়তো তার কয়েকটা লরি রাখলো, কিন্তু কাউন্সিলের যে ল অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে তারা এসে চেক করলো এবং তাকে স্ট্রেট ওয়ে ফাইন করছে, এবং ফাইন করার কারণে তাকে কোনোভাবে এটা মাফ হচ্ছে না, তাকে ফাইন পে করতে হচ্ছে। আর আমাদের উল্টো হচ্ছে কি, ফাইনটাও হবে না, আবার হচ্ছে যে আপনার হলেও এটা আবার টাকা দিয়ে এটা কমানো হচ্ছে, নতুবা এটা হচ্ছে যে মুছে যাচ্ছে এই। তো সুতরাং এখানে হচ্ছে না আর কি। ধন্যবাদ। ফাইন যখন করে দিতে হ্যাঁ, বাধ্য, লেখা থাকে 60 দিনের মধ্যে হয়তো আপিল করতে পারবে, না হলে জরিমানাটা দিতেই হবে। হ্যাঁ। এরকমই চলে। আপনারা এবং এবং এই রিসেন্টলি যদিও এটা এই জমি দখলের ব্যাপার না, মানে লটা কতটুকু এখানে মানা হয় সেটার জন্য দুটো উদাহরণ দিচ্ছি। গত সপ্তাহে দুটো নিউজ আসছে, একটা হচ্ছে যে ইভিনিং স্ট্যান্ডার্ড, আর একটা অন্য একটা পেপারে আসলো, সম্ভবত টাইমসে আসলো। একটা হচ্ছে যে ওই ইয়েতে পুলিশের যারা কর্মকর্তা যারা আছেন, তারা কাজ শেষ করে কোনো একটা ক্যাফেতে 14 জন একত্রে বসে কফি খাচ্ছে। যদি এখন হচ্ছে কথা হচ্ছে যে আপনার টেকওয়ে অনলি, হ্যাঁ, রাইট। সিটিং ক্যাপাসিটি নাই। লন্ডনের টপ নিউজ। হ্যাঁ, এবং এই জন্য তাদের প্রত্যেককে 200 পাউন্ড করে বাংলাদেশি টাকা প্রায়, হ্যাঁ, বাংলাদেশি টাকায় প্রায় 23,000 টাকা করে জরিমানা করা হয়েছে মানে প্রত্যেক। যারা পুলিশ যারা জরিমানা করে অন্যদেরকে, তারা হ্যাঁ, আইন ভেঙে জাস্ট কফি খেয়েছে মনে হয়, তাদেরকে জরিমানা করা হয়েছে অন্য পুলিশ। কারণ সে লকডাউনের আইন ভঙ্গ করছে। আরেকটা ঘটনা হলো যে গত 2 দিন আগে পুলিশের 31 জন পুলিশের লোক, ওরা ওদের যে অফিস আছে ওইখানে কোন একটা সেলুনে হেয়ার কাট করছে, ওখানে একত্রিত হয়েছে, ওদের কত 200 পাউন্ড করে জরিমানা। তাহলে এখানে প্রতিটা জিনিসে মেনটেন হচ্ছে। এখন আপনি আমার এখানে প্রফেসর সাহেব যেগুলো বললেন, উনি ওনার যেহেতু উনি এটার উপরে বিশেষজ্ঞ, এটার উপর পড়াশোনা করছেন, এটা হচ্ছে উনি মানুষ কি কারণে অপরাধ করে এবং কি কারণে ছাড়া পায়, এগুলো তো আসলে আমরা থিওরিটিক্যালি অনেক কিছু পড়ি, জানি, দেখি, কিন্তু এটার পাশাপাশি আমি মনে করি প্রতিটা প্রতিষ্ঠান হচ্ছে এক একটা
মানে এক একটা দপ্তর হচ্ছে এক একটা এই এই এরিয়ার প্রধান। যেমন ছোটবেলা বাবা মা আমাদেরকে কেন বলে যে ওকে দেখলে সালাম দিও, ওকে দেখলে আদাব দিও, ওকে দেখলে উঠে দাঁড়ায় যাবে, এভাবে বলবে, হাসি মুখে কথা বলবে। কারণ হচ্ছে কি, ওরা জানে আমি আমার এই বাচ্চাটাকে যদি আমি 10 বছর পর্যন্ত একটা ভালো জ্ঞান দিতে পারি, তাহলে এরপরে সে আর আস্তে আস্তে উপরের দিকে সে এমনি উঠতে থাকবে, তাকে আর আমার জ্ঞান দেওয়া লাগবে না। তো যেই জাতি এই জিনিসটাই শিখে নাই, এবং আমরা এই যে খারাপ এই যে দখলদারি, চাঁদাবাজি এগুলোর দিকে চলে গেছে, আমাদেরকে লাইনে আনার জন্য আমি মনে করি যে প্রতিটা সংস্থাকেই সেই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কারণ হচ্ছে কি, আপনি দেখেন আজকে কোন সংস্থার প্রতি মানুষের বিশ্বাস নেই, কিন্তু দেখেন আজকে যখন আমরা কোনো কিছু না পারি লাস্টে কি বলি, যে এই কাজটা সেনাবাহিনীকে দেওয়া হোক। কি কারণে? এখন পর্যন্ত বাংলাদেশে একটি মাত্র সংস্থা আছে যারা হচ্ছে যে এখন পর্যন্ত অনেস্টলি কাজ করে যাচ্ছে, উইথ ডিগনিটি, উইথ তাদের প্যাট্রিয়টিক ভ্যালু তারা শো করছে। যেমন হচ্ছে বাংলাদেশে এই যে কয়েক বছর আগে একটা ফ্লাইওভার তারা করেছে, নির্দিষ্ট সময়ের আগেও করেছে, এবং বাজেট থেকে কম টাকা খরচ করে ওই টাকা ফেরত দিয়েছে। অথচ অন্যদের বেলায় কি দেখেন, টাকা আপনি এই যে দখলদারিত্ব থেকে উঠানোর জন্য একটা বাজেট হবে, এর ভিতরেও আবার কিন্তু 2 নম্বরই হবে। তাহলে আমাদেরকে প্রত্যেকটা মন্ত্রণালয় যেমন অফ দা জায়গা ইয়ে করবে, মনিটর করবে, পানি তারপরে সিএনবি জায়গা ইয়ে করবে, মনিটর করবে। আমরা এগুলো সচরাচর সবাই প্রত্যেকটা সিটি কর্পোরেশনকে না দিয়ে যে যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে তাদের ল্যান্ড গুলো অ্যাকোয়ার করার জন্য তাদের আলাদা একটা আমি মনে করি ডিপার্টমেন্ট চালু করা উচিত। এতে তারা মনিটর করবে আমাদের কোনো সম্পদ বেহাতে চলে যাচ্ছে, মানে অন্যের হাতে চলে যাচ্ছে কিনা। এটা তো হলো যে আপনার প্রাতিষ্ঠানিক পর্যায়ে। কিন্তু এটার পাশাপাশি আজকে আমি এই অনুষ্ঠানে আসার আগে আমার সাথে রিয়াজ ভাইয়ের সাথে কথা হয়েছিল, আমরা এখানে আরেকটা বিষয় এই আনতে চাচ্ছি। এটা হচ্ছে যে এই যে জায়গা দখল, সরকারি জায়গা দখলের পাশাপাশি আমাদের মতো যারা প্রবাসী আছে বা যারা দেশেও আছে, তাদের ব্যক্তিগত পর্যায়ে জায়গা কিন্তু দখল হয়ে যাচ্ছে, আমরা কিছু বলতে পারছি না। এই জিনিসটার জন্য তো আর রাজনীতিক ইয়ে নেই। এখানে হচ্ছে যে অনেকের হয়তো আমাদের রাজনৈতিক সম্পৃক্ততা নেই, এই কারণে আমরা এটা এক ধরনের স্ট্রিম রোল নিচে আছি। এই জিনিসগুলো আসলে আমি মনে করি যে টোটালি প্রশাসন এবং এর জন্য সঠিক আইন এবং এর প্রয়োগও দরকার আছে। ধন্যবাদ। তো আমাদের দেশের যে এই দখলের সংস্কৃতি, এই দখলের সংস্কৃতি থেকে বের হয়ে যাওয়ার উপায় কি আছে, অর্থাৎ এই ব্যাপারে আপনাদের পরামর্শ কি আছে? তো এ ব্যাপারে আমি শুরুতেই জানতে চাইবো আবু সাইদ রিয়াজ স্যারের কাছ থেকে। এখান ধন্যবাদ। এখান থেকে বের হওয়ার উপায় হচ্ছে যে যে এই যে বড় বড় ভবনগুলো করছে, তো তারা তো বিল্ডিং করার সময় পারমিশন নিচ্ছে। এখন এই পারমিশনটা কেন দেওয়া হচ্ছে? যেহেতু জায়গাটা অবৈধ এবং যেখানে রেজিস্ট্রি হচ্ছে, যখন রেজিস্ট্রি করতে যাচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে, ওই রেজিস্ট্রি অফিস তো তদারকি করা দরকার ছিল যে জায়গাটা, যে বিল্ডিং হচ্ছে, যে জায়গাটা রেজিস্ট্রি হচ্ছে, এটা সম্পূর্ণভাবে অবৈধ। তো যে করছে সে বিভিন্নভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে ফেলছে। কিন্তু এটার আমি মনে করি এখন থেকে ক্রমান্বয়ে সামনের দিকে যারা অন্যায় করে ফুটপাত দখল করবে বা জমি দখল করবে অথবা যাই কিছু করবে, এটার পরবর্তীতে যেন একটা ভালো পানিশমেন্ট দেওয়া হয়, ভালো জরিমানা দেওয়া হয়। তাকে জেল জরিমানা করলে, আইনের প্রয়োগ থাকলে এটা আর হবে না। রাইট। হ্যাঁ, সুন্দর কথা বলেছেন স্যার। তো এ ব্যাপারে এখন শুনতে চাইবো জিয়াউল আমিন স্যারের কাছ থেকে আপনার কি মন্তব্য আছে, অর্থাৎ এই দখল আমি সংস্কৃতি থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? আসলে দখল সংস্কৃতি থেকে তো একদিনে তো আর বের হয়ে আসা হবে না, কারণ আমরা অন্যান্য আইনগুলোই ঠিক মতো মানি না। এটা তো হচ্ছে যে আমাদের যদি আমি এভাবে 5 দেখাই, আমার 5 সাইডে কিন্তু আমি যদি 10 দেখাই 10 সাইডে আমার কিন্তু অনিয়ম। হ্যাঁ, তো অনিয়ম তো শুধু এক জায়গায় না। এখন দেখেন আমার সাথে আমি এখানে লোকাল কমিউনিটি বা বিভিন্ন কিছুর সাথে জড়িত থাকার কারণে বেশ কিছু কারণ আমার বাংলাদেশ থেকে যারা অনেক সময় এখানে আসেন উচ্চ শিক্ষার্থী, যেমন হচ্ছে যে সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, অনেক ইউনিভার্সিটির লেকচারার, প্রফেসর, এরা আসে বিভিন্ন সাবজেক্টে পড়ার জন্য।
হ্যাঁ, সরকারি বিভিন্ন বৃত্তি নিয়ে বা বিভিন্ন বিদেশি বৃত্তি নিয়ে, যেমন এখানে বেশ কিছু ছাত্রের সাথে আমার পরিচয় হয়েছিল ব্রুনেল ইউনিভার্সিটি, ওয়ান অফ দা আপনার টপ ইউনিভার্সিটি ইন দ্য লন্ডন। এখানে অনেকে পড়তে এসেছে নগরায়ণ উপরে, অনেকে পরিবেশের উপরে পড়তে আসছে। সরকার এদেরকে পাঠিয়েছে যে ভালো কিছু জেনে আসুক থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি, এবং সেটা বাংলাদেশে এসে ইমপ্লিমেন্ট হবে। কিন্তু হচ্ছেটা কি, ওরা সে নগরায়নের উপরে পড়ে এসে সে বাংলাদেশে যাওয়ার পর তাকে বদলি করা হলো ও এমন একটা ডিপার্টমেন্টে যেখানে তার এই যে 2 বছর এখানে এসে যে শ্রমটা দিল তার কোনো দামে, তার কোনো ইউজে হলো না, এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেখেন রাজুকের, যেমন আমাদের ঢাকা নিয়ে বলতেছি এই কারণে, রাজুকের যেমন আমাদের ড্যাপ আছে, ডিটেল এরিয়া প্ল্যান বা বিভিন্ন কিছু ঢাকার বিভিন্ন যে প্ল্যান গুলো আছে, এখানে ওদের নগর নগর পরিকল্পনাবিদ আছে, বিভিন্ন কিছু আছে যে কি করলে কি হবে, কোনখানে কেমন করলে কেমন হবে। রাজুকের যদি এটাই থেকে থাকে তাহলে আমাদের যে যানজট কমানোর জন্য মহাখালী ফ্লাইওভারের এখানে ব্যবস্থা করা হলো, অথচ এখানে বনানীর থেকে আসার সময় 3-4টা লেন, আমি জানি না কয়েকটা লেন, আমি যেহেতু অনেকদিন থাকি না, হঠাৎ করে রোডটা চিপা হয়ে এখান থেকে একটা বিল্ডিং হয়ে গেল এটা, এবং সড়ক ও জনপথের বা কোন একটা কোন একটা মন্ত্রণালয় একটা বিল্ডিং, সবাই এখানে থেমে থাকতো, কারণ লেন গুলো 4টা লেন থেকে 2টা লেন হয়ে গেছে। সবাই যারা ফ্লাইওভারের নিচে দিয়ে যাবে তাদেরকে অনেক লম্বা কিউতে থাকতো হয় উপরের গুলো। তো এইগুলো যদি এভাবে হয়, হ্যাঁ, তাহলে তো এই যে নগর যে পরিকল্পনাবিদ আসলে উনি কিভাবে করছেন, এই জন্য আমার কাছে মনে হয় যারা বিভিন্ন দেশ থেকে পড়ে যান এইসব বিষয়ের উপরে, আমাদেরকে পাবলিক প্রাইভেট কি বলে পার্টনারশিপের মধ্যে কাজ করতে হবে, যে এইসব পরিকল্পনাগুলো করার আগে নট অনলি তাদের এই রাজুকের বা সিএনবি রোডস এন্ড হাইওয়ে, তারা এটার পাশাপাশি বুয়েটের এই বিষয়ের উপরে যারা এক্সপার্ট আছেন, তারা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট আছেন, আজকাল অনেকগুলো রিসার্চের এটার উপর রিসার্চের বিভিন্ন কোম্পানি আছে, অনেকে প্রাইভেটলি করেন, তারা যারা এইসব দেশ থেকে পড়ে যায় তাদের সাথে একটা মিলে একটা মানে কি বলবো একটা প্যানেল তৈরি করা উচিত যে আমরা এই জিনিসটা করব। এভাবে করা ছাড়া কখনো আমরা মনে হয় না যে আমাদের দেশের এই জিনিসগুলো কখনো হবে। তাহলে এই মেধাটাও কাজে আসবে, আর এই মেধাটা কাজে আসলে তখন সরকার জানবে বা প্রতিষ্ঠানগুলো জানবে আমরা কি করতে যাচ্ছি, কোন জায়গাটা আমাদের দরকার। আর সরকার যখন ওখানে চোখ দিবে তখন আমার আপনার মতো অনেকে যারা রাজনৈতিক ভাবে বিভিন্ন ব্যানার লাগিয়ে চলতে চায়, বা আমি না আর কি বলছি আর কি, তারা আর ওই দখল করার মতো সেই সেই মানে দুঃসাহস করবে না, বুঝছেন। এখন তো হচ্ছে যে যে সরকারি অফিস যদি ওখানে হতে পারে, তাহলে আমি অমুক ওয়ার্ডের অমুক, আমি অমুক জেলার অমুক, আমি অমুক দলের অমুক, তাহলে এভাবে দখল হতেই থাকবে, এটা কখনোই হবে না। এই জন্য হচ্ছে যে আমাদেরকে নগর পরিকল্পনা যখনই করে, যে জেলায় করে, থানায় করে, প্রত্যেকটা জায়গায় প্রাইভেট অ্যান্ড পাবলিক পার্টনারশিপ থাকা উচিত, এবং হচ্ছে জবাবদিহিতা থাকা উচিত আমরা কি করতে যাচ্ছি। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা ওই এই যে কয়েকদিন আগের একটা খবরে দেখলাম আমাদের উত্তরের ঢাকা উত্তরের মেয়র সাহেব বলছে যে উনি ওই বিল্ডিংটা নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে কথা বলবে। যে দেশে কোন একটা কিছু হলে সবকিছু বলে যে আমি প্রাইম মিনিস্টারের কাছে বিচার চাই, প্রাইম মিনিস্টার এর সমাধান দিবেন, একজন প্রাইম মিনিস্টার কেন প্রতিটা কাজে নাক গলাতে হবে? একজন প্রাইম মিনিস্টার ইয়ে করবে হচ্ছে যে ভেরি স্পেসিফিক একটা বিষয় নিয়ে, যেমন এখানে বরিস জনসন এখন ডিল করতেছে ব্রেক্সিট এন্ড কোভিড, দুটা ইস্যু। যেহেতু এখানে আমার এখানে একটা মার্ডার হয়েছে, এখানে একটা বিল্ডিং হয়েছে, কেন আমি তার কাছে বলবো যে এটা প্রাইম মিনিস্টারের কাছে চাই কেন? তাহলে অন্যান্য দপ্তরগুলো কি করছে? আর এই দপ্তরগুলো কেন সমন্বয় সাধন করছে না? এই বিভিন্ন যে রিসার্চ ফেলো গুলো আছে, যারা আছে, যারা বিভিন্ন দেশ থেকে পড়ে পড়ে যাচ্ছে, তাহলে তো এটা তো আমাদের টাকা অপচয় হচ্ছে, এবং হচ্ছে যারা আসছে এবং যারা আসবে ইন ফিউচারে তারা উৎসাহ হারিয়ে ফেলবে। এই জন্য ইনভলভমেন্ট দরকার, ইনভলভমেন্টও দরকার। এটা ছাড়া, দুঃখিত আমি অনেক সময় নিয়ে ফেললাম। হ্যাঁ, না না আসলে আমার দৃষ্টিতে আইনের শাসন থাকলে যখন একটা অন্যায় করবে কেউ, জায়গা দখল করবে, হোক সরকারি হোক ব্যক্তি মালিকানায়, এটাতে জেল জরিমানা থাকা উচিত এবং এটাতে যেন ভালোভাবে প্রয়োগ করে, তাহলে পরবর্তীতে এগুলোর দিকে আর কেউ সাহস করবে না। নট অনলি ঢাকা সিটি, গ্রামে গঞ্জে সরকারি জায়গা, রেলওয়ের জায়গা, তারপরে সিএমবির জায়গা দখল করে বাড়ির ভিতরে নিয়ে গেছে, এখানে উঠান বানিয়ে ফেলছে। হ্যাঁ, যেখান দিয়ে পানি নিষ্কাশন হয় সেটা দখল করে মাটি ফেলে মাঠ বানিয়ে ফেলছে। এগুলার যদি মানে আইনের প্রয়োগ থাকে অথবা জেল জরিমানা থাকে তাহলে হয়তোবা এগুলো থেকে রক্ষা পাওয়া যাবে।
এবং পুরো বাংলাদেশেই অনেক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা দেখছিলেন প্রবাস বিডি সংলাপ, আমাদের প্রবাস বিডি নিউজ কর্তৃক আয়োজিত এখনকার আয়োজন। তো এ পর্যায়ে আমি চলে যাব আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক তৌহিদুল হক স্যারের কাছে, এবং আমাদের এই দখল সংস্কৃতি থেকে উত্তরণের কিছু উপায় যদি কিছু থাকে আর কি, আমাদের কি করণীয়, কি করার আছে, আর আদৌ কিছু সম্ভব কিনা, নাকি এই প্রেক্ষাপটই চলে যাবে আমাদের পরবর্তী বংশধর থেকে শুরু করে পরবর্তী সময়ের যারা আসছে আমাদের নতুন প্রজন্ম, তাদেরকেও আমরা এমন একটা বিতিকিচ্ছির অবস্থায় উপহার দিয়ে চলে যাব, এই ব্যাপারে জানতে চাইবো আমি অধ্যাপক তৌহিদুল হক স্যারের কাছ থেকে। জি, ধন্যবাদ। আমাদের রিয়াজ ভাই এবং জিয়াউল আমিন ভাই উপায়গুলো বলেছে। উপায়গুলো তো খুব স্পষ্ট এবং সেই উপায়গুলো সবাই বুঝতে পারে। এখন প্রশ্ন হলো সেই উপায়গুলো কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে, প্রয়োগ করা সম্ভব হবে সেই বিষয়গুলো নিয়ে। আমরা মূল কথাটা হলো যে আমরা এই ধরনের ব্যথা থেকে বা এই ধরনের দখলদারিত্বের ব্যথা থেকে মুক্ত হওয়ার উপায় কি? উপায় তো একটাই, দখলদারিত্ব না হওয়া। এখন সেই না হওয়াটা কোন কোন উপায়গুলো এই না হওয়াটাকে আমার প্রতিরোধ করবে? দেখুন, বাংলাদেশে আইনের শাসনের বিষয়গুলো তারা বলেছেন, কিংবা আমাদের পরিকল্পনার কথা বলেছেন, কিংবা আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে কৌশল কিংবা পার্টিসিপেটরি অ্যাপ্রোচের বিষয় আছে, আমাদের জনসংখ্যা ব্যবস্থাপনা আছে। এই ব্যাপারগুলো নিয়ে তো কতটা কাজ হয়েছে, কাজ একেবারে যে হচ্ছে না তা না, কাজ হচ্ছে। কিন্তু এটিও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমি জিয়াউল আমিন ভাই যেমনটি বলছিলেন যে আমি আমার আলোচনায় যে সমাজতাত্ত্বিক এবং অপরাধমূলক প্রেক্ষাপটে যে বিষয়টি উত্থাপন করার চেষ্টা করেছি সেটি হলো যে একটি দেশের মধ্যে কেন দখলদারিত্বের সংস্কৃতি তৈরি হয়, সেক্ষেত্রে সামাজিক এবং তার মনস্তত্ত্ব কিভাবে তাকে প্রভাবিত করে এবং সেই দৃষ্টান্ত দেখে সে কিভাবে প্রভাবিত হয়। এবং আমাদের দুই সম্মানিত আলোচক যেটি বলেছেন, দেখুন বাংলাদেশে অনেকেই আছে, সকলের কথা বলার সুযোগ নাই, অনেকেই আছে যে আইন ভঙ্গ করে আনন্দ পায়, আইন ভঙ্গ করে সে গর্ব অনুভব করে এবং সে কারো কোনো একটি জিনিস, সম্পদ অথবা কোনো একটি বিষয় নষ্ট করে সে একটা মানে সক্ষমতা, সে মনে করে সেটা সক্ষম, সে কাউকে কষ্ট দিতে পারলো বা কারো সরকারি হোক বা ব্যক্তি মালিকানাধীন কোনো একটা বিষয় সে ক্ষমতা দেখিয়ে জোর করে দখলে রাখতে পারলো। তাহলে এই যে মানে অবস্থাটির কথা বললাম, সেই অবস্থার মধ্যেই তো আমাদের মানসিকতা নিহিত আছে, আমাদের অধিকাংশ জনের মানসিকতা নিহিত আছে। তো অধিকাংশ জনের মানসিকতা যদি এরকম হয়, তাহলে সেই সমাজে বা সেই দেশে দখলদারিত্ব হবে, এটি তো অবাক হওয়ার কিছু নাই। কারণটা হলো আমাদের দখলদারিত্বের প্রক্রিয়ার যে ইতিহাস সেটি তো একেবারে কম নয় যে মানে 2 বছর 3 বছর ধরে এটি হয়েছে, এটি একদম অনেক পুরানো ইতিহাস। যে যেভাবে পারে সে সেইভাবে এই কাজটি করেছে। সুতরাং মোটা দাগে আমাদের যে পরিবর্তনগুলো দরকার সেটি হচ্ছে যে এই মানে দখলদারিত্বের ক্ষেত্রে আমরা সবসময় বলি, আপনি দেখবেন যে আমাদের অনেক সরকারের কিংবা বেসরকারি পর্যায়েও একটা শব্দ ব্যবহার করে, জিরো টলারেন্স বলে একটা শব্দ। এখন সেই জিরো টলারেন্স দেখতে কেমন, এই জায়গাটা নিয়ে তো আমাদের যথেষ্ট মানে কথাবার্তা রয়েছে। আমরা কোনো কোনো ক্ষেত্রে জিরো টলারেন্স দেখি, কোনো কোনো ক্ষেত্রে আমরা আসলে মানে একটু বিপরীত চিত্র দেখি। তো আপনি দখলদারিত্ব মুক্ত সমাজ বা বাংলাদেশ তৈরি করতে চাইলে আপনাকে জিরো টলারেন্স দেখাতে হবে, এবং সেই ব্যক্তি যেই হোক না কেন, তার রাজনৈতিক পরিচয় কিংবা তার প্রভাবের জায়গাটি যেমন হোক না কেন, যে এক্ষেত্রে সরাসরি বাংলাদেশে এখন আমার কাছে যেটি মনে হয় আমরা সবচেয়ে বড় যে ক্রাইসিসে ভুগছি সেটি হলো আমাদের না বলার ক্ষমতা কমে গিয়েছে, একেবারে খুব ভালোভাবেই সেটি কমেছে, যে একদম অসুস্থতা পর্যায়ে গিয়েছে। সেটি হচ্ছে যে আমরা সম্পর্কের কারণে, প্রভাবের কারণে, দুর্নীতির কারণে আমরা যেটি অন্যায় সেক্ষেত্রেও আমরা হ্যাঁ বলছি, যদি ব্যক্তি শক্তিশালী হয়। আর ব্যক্তি যদি তার সক্ষমতা বা এই সুযোগগুলো তার না থাকে, তাহলে একটা বৈধ উপায়কেও আমরা সেক্ষেত্রে নানা ধরনের না তালবাহানা আমরা করি, নানা ধরনের অপ্রত্যাশিত অবস্থা তৈরি করি। তো আপনি একটি দেশ, আজকে আমরা যদি ব্রিটেনের কথা বলছি, আমরা অন্যান্য ইউরোপিয়ান সোসাইটির কথাগুলো বলছি, তাদের মূল বৈশিষ্ট্য কি? যে আপনি আপনার বৈশিষ্ট্য অবস্থা অনুযায়ী যা ভোগ করার আপনার সুযোগ রয়েছে, যা আপনার অধিকার রয়েছে, সেটি আপনি কোনো রকম যুদ্ধ ছাড়াই সেই অধিকারগুলো আপনি পাবেন এবং সমাজ এবং রাষ্ট্রের প্রতি আপনার দায়িত্বের যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো আপনাকে পালন করতে হবে। কিন্তু আমাদের এখানে সেই চিত্র তো ভিন্ন। সেই চিত্রের পেছনেও কিন্তু সমাজতত্ত্ব আছে। সেই সমাজতত্ত্বটা কি? যে আমাদের এখানে কলোনিয়াল সংস্কৃতি দ্বারা কিন্তু আমরা দীর্ঘ সময় দ্বারা আমরা প্রভাবিত হয়েছি, অর্থাৎ অন্যের শাসন দ্বারা আমরা প্রভাবিত হয়েছি, আমরা নির্যাতিত হয়েছি, আমরা নিপীড়িত হয়েছি।
এটি আপনি অন্যান্য যে দেশগুলো আছে মানে যেগুলো যে কলোনিয়াল মানে শাসন ব্যবস্থা ছিল, অর্থাৎ অন্যের দ্বারা তারা নিপীড়িত হয়েছে, সেই জায়গাতে অর্থ, রাজনীতি, দুর্নীতি সেই ব্যাপারগুলো কিন্তু কোনো না কোনো ভাবে একটি পাকাপোক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। আমাদের এখানেও সেটি আছে। 50 বছর হতে চলছে, যদিও আমরা বারবার এখনো বলি যে আসলে একটি দেশকে সঠিকভাবে নির্মাণ করার ক্ষেত্রে তার দখলমুক্ত দেশ সমাজ কিংবা আমাদের অংশগ্রহণমূলক সমাজ ব্যবস্থা, ইনক্লুসিভ সোসাইটি আমরা যেটা বলি, আইনের শাসনের যথার্থ প্রয়োগ, এই জায়গাগুলোতে প্রয়োগ করার জন্য 50 বছর এক মানে বলা যেতে পারে সময়ের তুলনায় কিছুই না, আবার একেবারে কম না। তবে যাত্রাটি তো শুরু করতে হবে। যদি আমরা দেখি কোনো কোনো সময় সেই যাত্রাটি খুব ভালোভাবেই শুরু হয়, আবার সময়ের প্রেক্ষাপটে সেই যাত্রা কোনো কোনো সময় আসলে অফ ট্র্যাকে চলে যায়, কিংবা ব্যক্তি ভেদে সেই যাত্রার বন্ধ অথবা চালুকরণ এটা আমরা লক্ষ্য করি। কিন্তু আইনের শাসনের মূল বৈশিষ্ট্য কি? যেখানে ব্যক্তির অবস্থান বলে অবস্থানের চেয়ে ব্যক্তি কি করেছে এবং তিনি এখান থেকে কি পেতে পারেন তার অধিকার, সেই বিষয়গুলো প্রচলিত আইন কিংবা বিধান যে রয়েছে সেই বিধানের আলোকে সেগুলো ফয়সালা করা বা তার নিষ্পত্তি করা। কিন্তু আমরা কি সেটি দেখছি? আমরা সেটি দেখছি না বলেই কিন্তু এই অবস্থাগুলো তৈরি হচ্ছে। সুতরাং দখলদারিত্বের মুক্ত করার ক্ষেত্রে খুব বেশি পদক্ষেপের কিন্তু দরকার নাই, এত পদক্ষেপেরও দরকার নেই, কিচ্ছু দরকার নেই। একটা বিষয় দরকার, শুধু কমিটমেন্ট। যদি আজকে কাল থেকে বাংলাদেশে যারা এই দখলদারিত্ব মুক্ত অথবা সরকারি জমি দখলদারি মুক্ত রাখার যা কাজ করেন, তারা যদি কমিটেড হন যে আজ কালকে শুক্রবার থেকে কোনো সরকারি জমি কারো অধীনে বা অথবা দখলদারিত্বে থাকবে না, আপনি দেখবেন শনিবার থেকে কারো কাছে কোনো মানে সরকারি জমি দখলে নেই। সুতরাং আমাদের এই অঙ্গীকারের ঘাটতি আছে। কারণ কেন ঘাটতি আছে? আমরা দেখি যে এখানে বিভিন্ন বিষয় দ্বারা প্রভাব বিস্তারের সুযোগ রয়েছে। যেমন একটি আলোচনায় নিয়ে আসলে, এটি খুব গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আমি সরকারের একটি গবেষণা করে দিয়েছিলাম যে আসলে আমাদের যারা প্রবাসী জনগোষ্ঠী বা বাংলাদেশি যারা রয়েছে তাদের জমি মানে দখল হয়ে যায়, তাদের সম্পত্তি দখল হয়ে যায়, এবং এরকমও আছে মানে যেটি গবেষণায় পেয়েছি যে তার বাড়িতে যে মানে নারী সদস্য যারা রয়েছে তাদেরকে ওই কমিউনিটির বিভিন্ন লোকজন নানাভাবে বিরক্তি করে, মানে বিরক্তিকর অবস্থা সৃষ্টি করে, যেটি তাদের অবস্থান এবং সম্মানের জন্য ক্ষতিকর হয়। সুতরাং শুধু জমির দখল হয়ে যায় বিষয়টি এরকম না, এদেশের সম্পর্কও দখল হয়ে যায়। একজন, আমি কবির নামটা ভুলে গেছি, যে উনি একটা বলছিলেন যে আমার হাসি বারবার ছিনতাই হয়ে যায়। তো এখানে আপনার যে আনন্দ বিনোদন এই ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে দখল হয়ে যায়। সুতরাং এই জায়গাটা থেকে আমরা বলছি যে আমাদের এই জায়গাতে খুব চটজলদি পরিবর্তন আসবে সেটি আমরা মনে করি না। তবে এই যে একটা চলমান অবস্থা, একটা অবস্থার সৃষ্টি হলো, এটি যদি অব্যাহত থাকে, এটি যদি চলমান থাকে, সেক্ষেত্রে একটা সময় গিয়ে আমরা একটা ইতিবাচক পরিস্থিতি বা অবস্থা লক্ষ্য করতে পারবো বলে আমার কাছে মনে হয়। তবে সবার আগে যেটি দরকার যে অঙ্গীকারবদ্ধ হওয়া এবং যে আইনগুলো রয়েছে সে আইনগুলো মানা। এই দুটি মানলে আমার মনে হয় আর কিছু দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। আপনি অনেক সুন্দর কথা বলেছেন যে যারা প্রবাসে থাকে তাদের জমি দখল হয়ে যায়, এটা আমি বলবো না যে সত্যি না, অনেকাংশে সত্যি। কোনো প্রবাসী দেশে গিয়ে যদি একখণ্ড জমি কিনে আপনার বা কয়েক কাঠা জায়গা কিনে অথবা অ্যাপার্টমেন্ট কিনে, যখন শুনে বা বুঝতে পারে বিক্রেতা যে এই ভদ্রলোক তো বাইরে থাকে, তো নিশ্চিত উনি যে এই লোক তো 1 মাসের বেশি থাকতে পারবে না, 20 দিন, 3 সপ্তাহ, 1 মাস, তো যা হওয়ার তাই ঘটে, যা ঘটার তাই ঘটে। হ্যাঁ, পারে না জমিটার টাকাগুলো নিয়ে ওনাকে প্লেনে উঠে দিতে যে আপনি যান, আপনার জমি আপনি পেয়ে যাবেন পরবর্তীতে আসলে। কিন্তু বাস্তবে তো তা না। প্রবাস মানেই অনেক সমস্যা, প্রবাস মানেই সবাই মনে করে যে মানে একে পারলে ছিঁড়ে খেয়ে ফেলো। অ্যাকচুয়ালি আমাদের আবার 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 রিয়াজ ভাই, এখানে একটু বিষয় আমি একটু যোগ করি যে কোনো কোনো ক্ষেত্রে যখন কারো অভিযোগ যখন স্থানীয় বা নিকটস্থ পুলিশ স্টেশনগুলো খবর পায় অথবা মামলাও হয়, আমরা অনেক মামলাও দেখেছি, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা ইতিবাচক ভূমিকাও কিন্তু লক্ষ্য করি। কিন্তু আমার কথা হলো যে এই ধরনের অবস্থা তৈরি হবে কেন? এখন এই মানে অন্য একজন ব্যক্তি তার সম্পত্তি অথবা তার ফ্ল্যাট অথবা জমির কাছে নাই অথবা দেশে নেই, তারটা যে দখল করতে হবে, এই মানসিকতা কিন্তু মানে এর পিছনের যে ইতিহাসগুলো, অর্থাৎ এই যে কলোনিয়াল যে পার্সপেক্টিভ গুলো, যে যে অন্যের দ্বারা প্রভাবিত, যে নির্যাতিত হওয়া নানাভাবে, মানসিকভাবে, রাজনৈতিকভাবে, অধিকারের দিক থেকে,
এগুলো কিন্তু মানুষকে, আমরা একটা সময় পড়েছি, এখন এই জায়গাগুলোতে নতুন করে আলোচনা হচ্ছে যে মানুষ শুধু বংশগতভাবে তার পূর্বপুরুষ থেকে অসুখ বিসুখ বা শুধু ব্যক্তিত্ব অংশগুলোই পায় না, তার পূর্ববর্তী জেনারেশনের যে ইতিহাস, সেই ইতিহাসগুলো কিন্তু কোনো না কোনো ভাবে পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করে। তা আমাদের পূর্ববর্তী ইতিহাসগুলো আপনি লক্ষ্য করুন এবং বর্তমান প্রজন্মের সেই অবস্থাগুলো লক্ষ্য করুন, আপনি দেখবেন এর মধ্যে একটা মিল খুঁজে পাবেন। নিপীড়নের মিল খুঁজে পাবেন, নির্যাতনের মিল খুঁজে পাবেন, দখলদারিত্বের ক্ষেত্রে আপনি মিল খুঁজে পাবেন। যিনি দুর্বল তার উপরে মানে কি বলে অপশাসন কিংবা নির্যাতন করা, নিপীড়ন করার আপনি একটা মিল খুঁজে পাবেন। তার মানে এই যে ইতিহাসের দিক থেকে ইতিহাসের নেতিবাচক বিষয়গুলোর মধ্যে যে একটা সম্পর্ক এবং সেটি জেনারেশন টু জেনারেশনের মধ্যে যে প্রভাব বিস্তার করে, এই জায়গাগুলোতে কাজ করার জন্য দখলদারিত্বকে শুধু দখলদারিত্ব হিসাবে চিন্তা করলে হবে না, এর পিছনের যে অবস্থাগুলো, যেটাকে আমরা সবসময় বলি ব্যাকগ্রাউন্ড আর কি, সেই ব্যাকগ্রাউন্ডকে যদি খুঁজে বের করার আমরা চেষ্টা করি এবং সেটি নিয়ন্ত্রণের জন্য যদি আমাদের বিনিয়োগ প্রয়োজন রয়েছে। আমরা বাংলাদেশে এখন সবচেয়ে যে বড় মানে ক্ষেত্রে বা বড় মানে বিষয়টি আমরা বলার চেষ্টা করি যে সামাজিক ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো হোক, যে একজন ব্যক্তি নাই, মালিক নাই, তার জমি দখল করতে হবে। এই যে একটা আচরণগত অসুস্থতা, এই অসুস্থতা তো একদিনে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এই একজন মানুষকে, যেমন আমাদের জিয়াউল আমিন ভাই বলছিলেন যে 10-15 বছর পর্যন্ত একজন মানুষকে বা একজন শিশুকে মানে যদি সঠিক যে নিয়ম বা আদর্শ যে মূল্যবোধ সেটি যদি শেখানো হয়, তাহলে পরবর্তী সময় সেগুলো কিন্তু সে চর্চা করবে, কারণ তার আচরণের মধ্যে যেটা অভ্যস্ততা পরিবর্তন হয়ে যাবে। আমরা মানে মনস্তাত্ত্বিক মানুষের যে মনস্তত্ত্বের প্রেক্ষাপটে আমরা বলি, যে ব্যক্তির শৈশবের শিক্ষার ঘাটতি আছে তাকে কোনো দিনও আপনি যত ধরনের আইন কানুন দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেন না কেন, তাকে সঠিক পথে আনা যাবে না। সে সুযোগ পেলেই আইন ভঙ্গ করার চেষ্টা করবে, কারণ তার শৈশবকালীন শিক্ষাটার মধ্যে মূল্যবোধ এবং আদর্শের সমন্বয়টি ঘটে নাই। এখন আমাদের এখানে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এবং সেই দেখতে পারার প্রেক্ষাপটে আমরা বলছি আমাদের যে সামাজিক সক্ষমতা, সামাজিক সুস্থতা, মানুষের একজন নাগরিকের প্রতি আর একজন নাগরিকের দায়বদ্ধ এবং অধিকারমূলক যে মানে তার যে বিস্তরণ, সেই জায়গাগুলোতে আমাদের এখানে কাজ করার প্রয়োজন রয়েছে। সেগুলো যদি আমরা করতে পারি, দখলদারিত্ব গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, মানুষের মনস্তত্ত্বে এক ধরনের ইতিবাচকতা তৈরি হবে, মানুষের মধ্যে অধিকার বোধ, মানবাধিকারের বিষয়গুলো চর্চা হবে, আইনের শাসনের প্রতি তার সম্মান জাগ্রত হবে, তিনি সেটা সমুন্নত থাকবেন। কিন্তু আমরা এখানে সমুন্নতের পরিবর্তে কি দেখি? ওই যে বললাম, আইন ভঙ্গ করে তিনি গর্ব অনুভব করেন, তিনি গল্প করেন। আপনি দেখবেন আমাদের প্রচলিত সামাজিক গল্পে অধিকাংশ গল্পগুলোই হলো যে অন্যকে কষ্ট দিয়েছে, সেই বীরত্ব মানে বংশ পরম্পরায় সেই গল্পগুলো চলছে। অন্যকে হত্যা করেছে, এটি বীরত্বের অংশ। অন্যকে কষ্ট দিয়েছে, এটি বীরত্বের অংশ। অমুকে সবকিছু দখল করেছে, এটি বীরত্বের অংশ। এবং এটি তার পরবর্তী জেনারেশনের মধ্যে এই গল্পগুলো ক্রমান্বয়ে চলতে থাকে এবং সেটি শুনে যারা শুনে তারাও মানে তৃপ্তি পায় বা তৃপ্ত হয় যে আমার দাদা বা আমার বাবা অমুককে গুলি করে হত্যা করেছে বা অমুকের এটা দখল করেছে। সুতরাং এটাকে খুব একটা ফ্রেমের মধ্যে দেখলে হবে না। আমি যতটুকু বুঝতে পারি সেটি হচ্ছে এর সাথে যে মানে যে ডাইমেনশন গুলো, যে ফ্যাক্টর গুলো জড়িত, সেই ফ্যাক্টর গুলোকে নিয়ন্ত্রণের জন্য আমাদের কাজ করতে হবে। আমরা সবসময় বলি রাষ্ট্রের উচিত হলো সেই রাষ্ট্রই সকল দিক থেকে এগিয়ে যাবে যে রাষ্ট্র মানুষকে সামাজিকভাবে তৈরি করার জন্য সবচেয়ে বেশি বিনিয়োগ করে। সুতরাং আমাদের এই জায়গাগুলোতে আমার মনে হয় নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। এক্স্যাক্টলি স্যার। তো এখন এই মুহূর্তে স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের দেশে ব্যক্তিগত জমি জমা দখলের ব্যাপারটা কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে এবং আমাদের এর মামলা মোকদ্দমা পর্যন্ত গিয়েও যে খুব একটা সমাধান অল্প সময়ে পাওয়া যাচ্ছে তা তো একেবারেই না, বরং এত বড় লেন্দি প্রসেস যে মানুষজন জমির যে মূল্য তার থেকে বেশি টাকা খরচ করে ফেলে কোর্ট কাছারিতে দৌড়দৌড়ি করতে করতে। তো এখন যারা দেশের বাহিরে থাকে তাদের জন্য নিরাপত্তার ব্যাপার তো একদমই মানে সন্দেহের মধ্যে পড়ে যায়। তো দূর থেকে তারা না পারে নিজের জমিতে নিজে অবস্থান নিতে অথবা নিজে টেক কেয়ার করতে, এছাড়াও তারা না পারে প্রশাসনের কাছ থেকে কোনো একটা সাহায্য চাওয়ার জন্য, কারণ যেহেতু দেশের বাইরে তাদের থাকতে হয়, সুতরাং তাদের প্রফেশনের প্রয়োজনেই কিন্তু তাদেরকে দেশ থেকে দূরে থাকতে হয়। তো দূরে থাকলে তাদের কথার মূল্যায়নটা কোথায় থাকে। এখন কথা হচ্ছে স্যার, এই প্রবাসীদের জন্য যখন তাদের জমি বেদখল হয়ে যায় অথবা তাদের জমি অন্য কোনো একটা কারাপশনের মধ্যে চলে যায়, তার দূর থেকে কি কিছু করণীয় আছে? দূর থেকে তার যদি কিছু করণীয় থাকে এই ব্যাপারে জানতে চাইবো আমি রিয়াজ সাহেবের কাছ থেকে।
আমি আমি একটি কথা বলবো, আমাদের দেশ নেত্রীর যথেষ্ট আন্তরিকতা আছে এবং উনার প্রচেষ্টায় বাংলাদেশে একমাত্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খোলা হয়েছে। এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমার সন্দেহ আছে। উনার চেষ্টার ত্রুটি নেই, কিন্তু উনাকে আমরা সবাই মিলে যারা দেশে আছি, এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা সবাই যদি হেল্প করে, যখন বুঝতে পারে যে এই ভদ্রলোক প্রবাসে থাকে, উনার আহ, এই খণ্ড জায়গাটুকু আছে, আমরা যেন দেশে যারা আছেন, আমার আকুল আবেদন, নেতৃত্ব অনেক কিছুই করেছেন প্রবাসীদের জন্য। তো যারা দেশবাসী আছেন সবাই, যারা প্রবাসে থাকে যারা প্রবাসে থাকে তাদেরকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখবেন, তাদের জায়গা জমি যেন দখল না হয়, বা উনি যখন জায়গাটা কিনে এই জায়গাটা অন্য কোনো মালিক আছেন কিনা, বা এই জায়গাটাতে কোনো ভেজাল আছে কিনা, বা রেজিস্ট্রি অফিসে যারা কর্মরত আছেন বা যারা রেজিস্ট্রি করেন, বা যারা বিল্ডিং এর প্ল্যান পাস করেন, সবাই যদি একটু ক্ষুদ্র ক্ষুদ্র হেল্প করে, আমার মনে হয় যারা প্রবাসে আছেন সবাই খুব উপকৃত হবে এবং খুশি হবে। এতে করে দেশে রেমিটেন্স আরো অনেক বেশি বেশি যাবে, কারণ যারা আমরা প্রবাসে থাকি সবারই একটা স্বপ্ন থাকে যে মাতৃভূমিতে একটু জায়গা কেনা, একটা বাড়ি কেনা, হ্যাঁ, নিজের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে। তো যারা প্রবাসে থাকে তারা যদি আম, উম, ভালো একটা জায়গা কিনতে পারে, ওইখানে নিঃসন্দেহে একটা ভালো বাড়ি তৈরি করবে, এতে দেশে পর্যাপ্ত রেমিটেন্স যাবে। আমি মনে করি সবাই হেল্প করা উচিত যারা দেশে আছেন প্রবাসীদেরকে। এক্স্যাক্টলি স্যার, আপনাকে অসংখ্য না ধন্যবাদ। এখানে, আচ্ছা আমি তো একটু আমাদের যোগ দেশে করি। রেলওয়ের জমি যখন বেদখল হয়ে যায়, অর্থাৎ রেলওয়ের আম, নিয়ন্ত্রণের জন্য যে জমি জি, হ্যালো স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে হ্যাঁ পাচ্ছি। শুনতে পাচ্ছি। তহিদ ভাই মনে হয় কিছু বলতে যাচ্ছেন, দর্শক, বলেন সামান্য কাইন্ডলি। যান্ত্রিক গোলযোগের জন্য আমরা তহিদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি যেটা আপনি বলতে মনে হয় চাচ্ছি যে কিছু বলবেন, দয়া করে বলেন। না থ্যাংক ইউ। সেটি হচ্ছে যে আমাদের মানে শুধু যারা প্রবাসে থাকেন তাদের কারো কারো জমি দখল হয়ে যাওয়া অথবা সেটি নিয়ে নানা ধরনের বলা যেতে পারে অপ্রত্যাশিত শুধু ঘটনাই ঘটে না। এরকম অভিজ্ঞতা আমার রয়েছে যে গ্রামের জমি, আমি দেশেই আছি, আমি তো ঢাকায় থাকি, আমি সেই ঢাকায় থেকেও গ্রামের কেউ থাকে না, সেই জমি দখল হয়ে যায়। আপনি দেশের মধ্যেই আছেন অথবা সেই জমি মানে সাধারণত আমরা বিভিন্ন সময় একটা সময় না, সাহিত্যে পড়েছি আমি যে প্রবাসীদের কথা বলেছি, সরি টু সে, না মানে না না না, আমি আমি আলোচনার প্রেক্ষাপটে বলছি যে আপনি অবস্থাটা কি মানে সেটা বোঝার জন্য, যে একটা সময় আমরা লিটারেচারে পড়েছি যে মানে জমির পাশে কোনো একজন গরিব কৃষকের জমির পাশে যখন একজন প্রভাবশালী কৃষকের জমি থাকে, প্রতি বছর এক হাত করে বা অল্প একটু করে তার জমি দখল হয়ে যায়। এবং এটা আমরা সাহিত্যে পড়েছি, শরতের কিংবা সেই বঙ্কিমের সাহিত্যে এই আলোচনাগুলো আছে সেই কৃষি ব্যবস্থার, মানে ধনী কৃষক গরিব কৃষকের মধ্যকার। কিন্তু এই জায়গাটাও কিন্তু এখন আছে। আপনি ঢাকায় আছেন, গ্রামে আপনার জমি আছে, এটা সেটিও কিন্তু তার উপরেও কিন্তু অনেকের মানে মানে অশুভ দৃষ্টি, এভাবে আমি বলতে চাই যে অশুভ দৃষ্টি যে পড়ে না অথবা সেটি যে দখল হয় না, ভোগ দখল হয় না, এটাও কিন্তু আমি করতে পারি না। সেই অভিজ্ঞতাও কিন্তু আমারও আছে। তো মানে দেশের মধ্যে, আমি তো দেশেই আছি, ঢাকাতেই আছি, তো অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবাসীরা যারা বাইরে রয়েছেন, সেক্ষেত্রে আপনি রিয়াজ ভাই যেটি বললেন যে আমাদের একটি বৈদেশিক কর্মসংস্থান যে একটি নামক একটা মন্ত্রণালয় মন্ত্রণালয়। রয়েছে, এবং সেটি যে সমস্ত দেশগুলোতে অভিবাসন বা মাইগ্রেশনের এটা বেশি, সেই প্রত্যেকটি দেশে কিন্তু ভিন্ন নামে হলেও এইরকম একটি মন্ত্রণালয় বা একটি ডিপার্টমেন্ট রয়েছে যারা কাজ করে। তো আমাদের এখানে এই মন্ত্রণালয়টি কাজ করছে, কিন্তু আমাদের যে যত ধরনের সেবা প্রয়োজন হয় আমাদের প্রবাসীদের জন্য, বা তারা যে সমস্যাগুলো অনুভব করে বা মোকাবেলা করে, সেই জায়গাতে আমরা তাল রেখে খুব একটা বেশি করতে পারছে না। কারণ হলো মন্ত্রণালয়টি অপেক্ষাকৃত নতুন, এবং তার জনবল কিংবা আমাদের কর্মপন্থা কর্ম পরিকল্পনা এই জায়গাগুলোকে আরো ঢেলে সাজানোর মানে প্রয়োজন রয়েছে, আরো সুদূর প্রসারী চিন্তা করার প্রয়োজন রয়েছে। কারণটা হলো ঘুরে ফিরে কিন্তু আপনার ওইরকম একটা মানে অসুস্থ সংস্কৃতি দ্বারা আমাদের অনেকেই প্রভাবিত। এখন প্রশ্ন হলো সেই সংস্কৃতির উৎপত্তি কোথায়। আপনি যদি মানে জ্বর হয়েছে, নানা ধরনের উপসর্গ আসবে,
আপনি যদি জ্বর কমানোর ব্যবস্থা না করে উপসর্গ কেন্দ্রিক সমাধানের দিকে যান, তখন যেটা হবে যে আপনার উপসর্গ বাড়তেই থাকবে। আমাদেরকে মূল যে কারণে নানাবিধ উপসর্গ তৈরি হচ্ছে, সেই মূল কারণকে নিয়ন্ত্রণ করলেই উপসর্গগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। জি হ্যাঁ, মেহেদী জি, আপনি বলুন। এক্স্যাক্টলি স্যার, সুন্দর কথা বলেছেন। তো এ পর্যায়ে আমি জানতে চাইবো, আমাদের দেশের রেলওয়ের জমি কিন্তু বারবার দখল হয়ে যাচ্ছে এবং তৃণমূল পর্যায়ের লোকজনই রেলওয়ের জমিগুলো বেশিরভাগ দখল করে থাকে তাদের বেঁচে থাকার প্রয়োজনে। তারা ছোট ছোট বসতি তৈরি করে, আমরা যেগুলোকে বস্তি বলে আখ্যায়িত করেছি। রেলওয়ের জমি মানে বারবার দখল হওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে, এটা থেকে কোনো স্থায়ী সমাধান আছে নাকি? এ ব্যাপারে চাইবো অধ্যাপক তৌহিদুল হক স্যারের কাছ থেকে। না, ধন্যবাদ। দেখুন, আসলে রেলওয়ের জমি যারা দখল করে, এটা রেলওয়ের জমি দুই শ্রেণীর মানুষ দখল করে। একটা হলো অসহায় ব্যক্তি বা কমিউনিটি। আপনার নিশ্চয়ই জানা আছে যে যেমন বেদে কমিউনিটি, তারা একটা সময় কি করতো, তাদের তো আসলে স্থায়ী কোনো আবাস নাই। যদিও এখন বর্তমান সরকার এই যে গৃহহীন কিংবা জমিহীন বা আবাসহীন ঠিকানাহীন মানুষকে আমি যেটি দেখলাম খুব ইতিবাচক মনে হয়েছে আমার কাছে, যে ঘর উপহার দেয়া, জমি উপহার দেয়া, জমি সহ ঘর উপহার দেয়া, সেটি একটা আমি মনে করি যে বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইভাবেও চিন্তা করার চিন্তা সুন্দর একটা করেছে। হ্যাঁ, সুন্দর একটি কার্যক্রম। সেক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, কারণ হলো যে তিনি এই উদ্যোগটি বা ভেবেছেন এবং এইভাবে চিন্তা করা যায়। আরেকটি ব্যাপার হলো, রেলের জমি এইরকম মানে অসহায় ব্যক্তি বা কমিউনিটি যেরকম দখল করে, তার মানে বেঁচে থাকার প্রয়োজনে আর একটা শ্রেণী এটি দখল করে, যেটি প্রভাবশালী শ্রেণী, যে তারা সেই দখল করে সেখানে বিভিন্ন স্থাপনা ব্যবহার করা, অথবা এটিও বাংলাদেশে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি গণমাধ্যমের আলোচনায় বা প্রতিবেদনে, সেই জমিগুলো দখল করে সেখানে ছোট ছোট ঘর তুলে সেই ঘরগুলো ওই অসহায় ব্যক্তি বা কমিউনিটির কাছে ভাড়া দেয়া। মানে আমরা একটা সময় ধারণা ছিল যে ধরুন, এখন তো আর মানবাধিকারের প্রেক্ষাপটে আমরা বস্তি বলতে পারি না, যে ঘনবসতিপূর্ণ এলাকা, সেই ঘনবসতিপূর্ণ এলাকাকে শুধু ঘনবসতিপূর্ণ বা অসহায়ত্ব অথবা বা মানে ভালনারেবল মানুষের বসবাস, এইভাবে বিষয়টি দেখার আর সময় বাংলাদেশে নেই। এই কারণে বলছি, এই রেল লাইনের জমিগুলো যেরকম দখল হয়, এটা যেরকম একটি অপরাধ, দ্বিতীয় অপরাধ হলো সেই জমিগুলো ব্যবহার করে আরো নানা ধরনের অপরাধ হয়। যেমন মাদকের যে চোরাচালান কিংবা মাদক বিক্রির একটি সেখানে অপরাধ হয়ে থাকে, কিংবা আমরা সেখানে দেখেছি গণিকা বৃত্তির বা আমাদের মানে সেক্স হাউস যেটিকে আমরা বলি, সেই ধরনের অপরাধগুলোর নজরও কিন্তু এই ঘনবসতিপূর্ণ এলাকাগুলো বা এই রেল লাইনের জমি ব্যবহার করে অনেকেই করছেন। এবং মূল কথা হলো, সেখানে জমি দখল করে আবার তারা একটা স্থাপনা নির্মাণ করে সেটি আবার ভাড়া দিচ্ছেন। তার মানে মানে যদিও রেল অথরিটি বলে একটা অথরিটি আছে, একটা মন্ত্রণালয় রয়েছে এবং ইনস্টিটিউশন রয়েছে, তারা কাজ করছে, কিন্তু কাজ করলে কি হবে? আপনি এই দুইটা বিষয় আমার কাছে মনে হয়, যে যারা দখল করছেন তারা হয় এই রেল অথরিটি যারা কাজ করছেন তাদের থেকে অনেক বেশি প্রভাবশালী, অথবা এই রেল অথরিটি এই ব্যাপারগুলোকে খুব একটা বেশি নজর দিতে চান না। এই দুইটার যে কোনো একটাই আমি মেনে নেই। কারণ হলো, আমাকে তো এদেশের একজন নাগরিক হিসেবে বিভিন্ন ধরনের সমস্যার আলোচনায় ব্যক্তিত্ব তার নিজেকে একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আলোচনার প্রেক্ষাপটে, তখন সেই প্রেক্ষাপটে ব্যক্তি সান্ত্বনা দিতে গেলে এই আলোচনাটি চলে আসে যে এই জমি হয়তো দখল মুক্ত করা সম্ভব না, কারণ রেল অথরিটি দখল মুক্ত করতে পারছে না, অথবা রেল অথরিটি দখল মুক্ত করতে চাচ্ছে না। দুইটার যে কোনো একটা হবে। এখন আমাদের এখানে আপনারা আলোচনার প্রেক্ষাপটে বুঝে নেবেন, বা এটা নিজেরাও আপনারাও বুঝতে পারেন যে আসলে কি হতে পারে বা কি হচ্ছে। জি যে আমাদের যেহেতু উপস্থাপককে আমরা তিনি সংযোগ হারিয়ে ফেলছেন, রিয়াজ ভাই আপনি কিছু যোগ করুন। এই তো চলে আসছে। জি হ্যালো, শুনতে পাচ্ছেন? তহিদ ভাই শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি যেহেতু উপস্থাপক বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, হ্যাঁ তিনি হ্যাঁ সংযোগ আচ্ছা, হারিয়ে যাচ্ছেন। হ্যাঁ রিয়াজ ভাই, আপনি আপনি আপনার মতামতটা আমরা শুনতে চাই। আমি বলতে চাচ্ছি একটা কথাই যে আমি মানে একটা কথাই বলবো জোর দিয়ে যে যারা প্রবাসে থাকে তাদের জায়গা জমির ব্যাপারে যেন সবাই একটু আহ একটু মানে কি বলে এটাকে আপনার স্পেশাল দৃষ্টিতে দেখবে, ভিন্নভাবে দেখবে। যারা প্রবাসে থাকে তারা অনেক কষ্ট করে প্রবাস জীবন কাটায়, আত্মীয় স্বজন দূরে থাকে, বাবা মা দূরে থাকে, ফ্যামিলি দূরে থাকে। হ্যাঁ, বিশেষ করে জি। তো এই জিনিসটা বিবেচনা করে আমি সব দেশবাসীর কাছে আকুল আবেদন জানাবো যে যারা প্রবাসে থাকেন তাদের দিকে যেন সুদৃষ্টি দেয় এবং তাদের জায়গা জমিতে যেন কেউ মানে আহ, কি বলবো এটাকে আপনার আহ, ভিন্ন চোখে দেখে আর কি, যেন মানে দখলদারি না তাদের হয়। যে কোনো লোভাতুর লোভাতুর দৃষ্টি যাতে প্রসারিত না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোভনীয় দৃষ্টি যেন না পড়ে আর কি, যে এই জায়গাটা সুন্দর, এটা আমি দখল করে নিব, এটা 3 রাস্তার মোড়ে আছে, উনি তো বিদেশে থাকেন, এটা আমার দরকার, আমি দখল করে নেই। এই ধরনের দৃষ্টি যেন কারো না আসে, বিশেষ করে প্রবাসীদের জায়গার ক্ষেত্রে। আর প্রবাসীরা যদি কখনো কোনো অ্যাপার্টমেন্ট কিনে, কোনো জায়গা কিনে, প্রবাসীদের জায়গা অ্যাপার্টমেন্ট যেন সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়, এই আবেদনটুকু করছে আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার। তো এই পর্যায়ে আমরা জানতে চাইবো আপনাদের কাছে যে সম্প্রতি বিআইডব্লিউটিসি নদী দখল উচ্ছেদের কাজ করছে। দীর্ঘদিন যাবতই তারা করছে, কিন্তু বেশ কিছুদিন যাবত তাদের কাজের বেশ ধারাবাহিকতা দেখা যাচ্ছে আর কি। তো তাদের যে এই পরিকল্পনা, অর্থাৎ নদী দখল যারা করে আছে অথবা নদীর নিকটস্থ এলাকা বেদখল ভাবে যারা নিজেদের সম্পদ হিসেবে ধরে রেখেছে, তো তাদেরকে উচ্ছেদ করার যে ব্যাপারটা, এটা কত দূর পর্যন্ত সফল হবে বলে আপনারা মনে করেন? এ ব্যাপারে আমি শুরুতেই শুনতে চাইবো জিয়াউল আমিন স্যারের কাছ থেকে। আসলে আহ, দেশের এগুলো তো আমরা নিউজে দেখি, আর আমি নদীর পাশে বাড়িও না যে আমি ওখানে কখনো যে দেখেছি। আহ, এখন দেখা যাচ্ছে যে এই যে নিউজ চ্যানেলগুলো, এক এক নিউজ চ্যানেল এক একটা দলের সাথে বায়াসড হয়ে এক এক ভাবে খবরগুলো পরিবেশন করে। তারপর আমরা আমাদের এই স্বল্প মেধা দিয়ে যতটুকু বুঝি যে এটা কারা দখল করেছে, নিশ্চয়ই তারা খুবই প্রভাবশালী। আর প্রভাবশালী তারাই যারা সব সময় যেই দিকে বৃষ্টি ওইদিকে ছাতা, এইভাবে রং পরিবর্তন করে, চেহারা পরিবর্তন করে, বিভিন্ন সময় যে সরকার আসে সেই সরকারের ছত্রছায়ায় থাকে। তাহলে আমাকে দেখতে হবে এটা যেই করুক, এই লোক আগে কি ছিল, কোন পার্টির ছিল, ওটা না, আমাকে এটা দেখতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের কল্যাণে। এখান থেকে আমাকে নদীর পাশ থেকে যারা এই দখল করে আছে, সে যে এমপি হোক, মন্ত্রী হোক, বা কাউন্সিলর, ওয়ার্ড কমিশনার, যেই হোক, যে নেতাই হোক, যে দলের যে ইয়ে হোক, আমি তাকে উঠাই দেব এবং জনগণকে এটা দেখাবো যে আমি উঠে দিয়েছি এবং এখানে আমরা এটা করবো। তাহলে আমরা সরকারের তখন সাহসটা দেখতে পাবো যে হ্যাঁ, সরকার করছে, সরকার উদাহরণ দিয়েছে, দৃষ্টান্ত দিয়েছে, এটা মানুষ মানবে যে হ্যাঁ, ওর মতো একজন এমপির জায়গা যদি দখল হয়ে উচ্ছেদ করে দিতে পারে, তাহলে আমি তো কিছুই না। তাহলে এই ধরনের ঘটনাগুলো সাধারণত হয় না। কারণ হচ্ছে কি, আজকে একটা নিউজে দেখালো, কালকে দেখা যাচ্ছে যে ওখানে আমাদের দেশের, আমি আইনকে শ্রদ্ধা করি, হাইকোর্টকে আমি কিছু বলবো না, সুপ্রিম কোর্টকে কিছু বলবো না, তারপরও আমাদের মতো সাধারণ মানুষের একটা দুঃখ যে কোন একটা মামলা কিছু হলেই, কোন একটা ভাঙচুর কিছু হলে ওখানে থেকে একটা রুল নিশি জারি করা হয় যে এটার প্রতি স্থগিতাদেশ, এটার প্রতি এটা, এভাবে করে দীর্ঘসূত্রিতা করা হয়। যার কারণে এগুলোর আপ টু ডেট আমরা কিছু জানি না। এই 2 দিন দেখা যাবে যে আপনার কয়েকটা চ্যানেল শয়ে শয়ে সাংবাদিক গেল ওখান থেকে সাক্ষাৎকার নিচ্ছে, দেখাচ্ছে, 1 সপ্তাহ পরে আর কোনো খোঁজ খবর পাবেন না, দেখবেন যে ওই জায়গাটা আবার পুনরায় ভরাট হয়ে গেছে, পুনরায় বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়ে গেছে। তো সুতরাং এগুলো করলে পার্মানেন্টলি করতে হবে, কি কারণে করেছে এবং পরবর্তীতে তারা এগুলো ফ্রি করে কি করেছে সেটাও জনগণকে এটাকে ফলো আপ এর মাধ্যমে দেখাতে হবে। কারণ ফলো আপ না হলে আপনি আসলে কি করছেন এটা হবে না। কারণ আপনি শুধু পড়ছেন, কিন্তু আপনার রেজাল্টটা যদি ভালো না হয়, তাহলে আপনি দিনে 12 ঘন্টা করে পড়ছেন, 10 জন প্রাইভেট টিউটর কাছে পড়ছেন, এটা লাভ হবে না। আপনাকে রেজাল্ট শো করতে হবে, আর রেজাল্টটা হচ্ছে যে আপনার সার্টিফিকেট। তো আমার কাছে মনে অসংখ্য হয় যে এটা ব্যক্তি পর্যায়ে হোক, সংস্থার ক্ষেত্রে হোক, প্রবাসীর ক্ষেত্রে হোক, এগুলো আমাদেরকে আইন, যে জিনিসগুলো যে আইনের পথে চলে, এই জিনিসটা আমাদেরকে দেখাতে হবে যে আইনটা আইনের পথেই চলছে। তাহলে হচ্ছে যে আমাদের এই প্রবাসী না,
আমাদের কোনো সেক্টর নিয়ে আমাদের আর চিন্তা করা লাগবে না। কারণ হচ্ছে যে যে প্রবাসীদেরকে আমি হিরো বলবো এই কারণে যে প্রবাসীরা তাদের কষ্টের টাকা দেখা যাচ্ছে এখানে সে 2 পাউন্ড বা $2, 2 রিয়েল, 2 দিরহাম বা খরচ না করে সে টাকাটা দেশে পাঠাচ্ছে। তাহলে এখানে যদি আজকে বাংলাদেশের 18 কোটি লোকের মধ্যে যদি 1 কোটি লোক যদি দেশের বাইরে থাকে, তারা হচ্ছে যে বাংলাদেশের বাকি 5 কোটি লোকের সমান 1 কোটি লোকে সে কন্ট্রিবিউশন করে, তাহলে তাদেরকে কেন বিভিন্নভাবে নট অনলি তাদের জায়গা জমি বিভিন্নভাবে হেয় করা হবে? কারণ তাদের টাকায় আজকে দেশের রিজার্ভ এত বেশি, আমরা রেকর্ড পরিমাণ রিজার্ভ বাংলাদেশে আছে যেটা, বুঝছেন? তো এইটা হচ্ছে যে আমি মনে করি যে আপনি নদী ভাঙ্গার যে হচ্ছে, দেখেন কয়টা ভাঙা হয়েছে, অর্ধেক ভাঙা হয়েছে, অর্ধেকের সময় আবার ওদেরকে ওই যে কোনো দলীয় লোক এসে মারধর করেছে, ম্যাজিস্ট্রেটকে মেরেছে। এটা তো আমরা দেখতে চাই না। একজন ম্যাজিস্ট্রেট সে এত মেধাবী একজন লোক যে বিসিএস দিয়ে একজন কর্মকর্তা হয়েছে, সেখানে একজন লোকাল একজন নেতার চামচাদের দ্বারা নির্যাতিত হবে, অসম্মানিত হবে। এটা তো এইভাবে তো হতে পারে না। এভাবে যদি ল চলে তাহলে তো কেউ আর সাহস নিয়ে এগিয়ে আসবে না। আজকে আমরা ভাগ্যবান যে এখানে আছি, এজন্য হচ্ছে দুটো কথা বলতে পারছি। কিন্তু আজকে যদি আমি দেশে হতাম, কালকে দেখা যাচ্ছে আমার চেহারায় দেখা যেত না, আমাকে খুঁজে পাওয়া যেত না, হয়তো আমার এই কথা কারো আতে ঘা লেগেছে। এটাই আমি বলতে চাই যে আইনটা আইনের পথে চলতে দেওয়া উচিত, এবং কেউ আইন নিজের হাতে নিয়ে নেবে না। ওই যে আপনি আমাদের প্রফেসর সাহেব বলছে যে আমরা বিভিন্ন ছবিতে দেখেছি, এই ওর বাবাকে মেরেছে, সে ওইভাবে, আসলে আমরা তো ওইভাবে শিখেছি, এভাবে আমাদের মানসিকতা তৈরি হয়ে গেছে। কিন্তু আসলে এটা তো হওয়া উচিত না, এটা তো হওয়া ছিল না। আমাদেরকে এগুলো তো শেখানো উচিত ছিল না। আমাকে শেখানো উচিত ছিল যে আমরা ছোটবেলায় পড়েছি যে জাপান থিংস টুডে, আদার কান্ট্রি থিংস টুমোরো। কেন আমরা জাপান, কেন যেটা আজকে চিন্তা করা অন্য কান্ট্রি, কেন ওইটা পরের দিন চিন্তা করবো? আমরা আজকে থেকে বলতে হবে যে জাপান থিংস টুডে, উই অলসো থিংস টুডে। তো এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের যদি এভাবে কোনো আমাদের প্ল্যান না থাকে, খালি আমরা করব, এবং ওই যে উনি বলেছেন যে জিরো জিরো টলারেন্স, এই জাতীয় সস্তা কথা বলে লাভ নেই। আর সকল কিছু প্রধানমন্ত্রী দেখবেন কেন, প্রত্যেকটা মন্ত্রণালয় দেখবে। এখানে একটা ওয়ার্ডের জিনিস ওয়ার্ড সমাধান করতেছে, কাউন্সিলের জিনিস কাউন্সিল সমাধান করছে। আজকে কেন মেয়র সাহেব বলতে হয়, উত্তরের বা দক্ষিণের মেয়র বলতে আমাকে এই জিনিসটা করতে হলে 38টা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করতে হবে? কেন এত দীর্ঘসূত্রিতা? আমরা ব্রিটিশের অধীনে ছিলাম, কিন্তু ব্রিটিশের ভালো জিনিসগুলো তো আমরা ঠিক করি নাই, আমরা সবচেয়ে খারাপ জিনিসগুলো, জটিল জিনিসগুলো করেছি। আমাদেরকে দেখেন আজকে পুলিশে ধরলে আপনাকে 144 দ্বারা এই করে সেই করে, এখান থেকে আপনি যাচ্ছেন কোর্টে, কোর্ট থেকে হাইকোর্টে, আপনার বিশাল লেংদি প্রসেস, আপনার তো মাথা একবার শেষ হয়ে যাবে আপনি যদি জীবনে একবার মামলায় পড়েন। কেন এটা হবে? যে কোনো জিনিস ইনস্ট্যান্ট ওয়ান স্টপ সার্ভিস হওয়া উচিত প্রতিটা জিনিসে, ওয়ান স্টপ সার্ভিস। এবং হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে জায়গা জমির বেচা বিক্রি দখল বা যাই বলেন, এগুলোর মধ্যে আমাদের সিস্টেম চেঞ্জ করতে হবে। আজকে দেখা যাচ্ছে যে আমাকে একজন একটা নেশা জাতীয় জিনিস বা এক গ্লাস শরবতের সাথে একটা জিনিস খাইয়ে আমাকে একটু মাদকাসক্ত করলো, বা একটু 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 নেশাগ্রস্ত করে দেখা যাচ্ছে আমার থেকে সাইন নিয়ে আমার জমিটা নিয়ে গেল। একটা সিগনেচারে আপনার দেখা গেছে 200 কোটি টাকার সম্পত্তি চেঞ্জ হয়ে গেল। এইভাবে কিভাবে একটা সম্পদ কিভাবে ট্রান্সফার হয়? সম্পদ ট্রান্সফার করতে হলে, বিক্রি করতে হলে এটা দেখতে হবে, এটার সাথে ইনভলভমেন্ট থাকতে হবে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একজন লয়ার, যে এটার এগেনস্টে কোনো টাকা লেনদেন হয়েছে কিনা, এটাতে কোনো ভেজাল আছে কিনা, ব্যাংকগুলোর সাথে দেখতে হবে এটার এগেনস্টে কি কি ট্রানজেকশন হয়েছে, এটার মালিকানা দেখতে হবে। এখন অনেক কিছু ডেভেলপ হচ্ছে, যেমন এখন রিসেন্টলি দেখেছি যে অনলাইনে আপনি চেক করতে পারেন আপনার সিআর খতিয়ান, আমি জানি না এইসব হিসাবগুলো, যে আপনি আপনার জমির জিনিসগুলো দেখতে পাচ্ছেন। এভাবে আরো যদি ডেভেলপ হয়, তাহলে আগামীতে কেউ আরো জমি এভাবে অন্যায়ভাবে, এই যে আপনি বিদেশে আছেন আপনার জমি দখল করে নিয়ে যাবে, এটা পারবে না। বাট এটা পাশাপাশি আমাদেরকে আইনি সহায়তা গুলো যেন আমরা রিয়েল ভাবে পাই, যেন আমাদেরকে ওই থানায় গেলে পুলিশ না ভাবে যে উনি তো বিদেশি, দেখে ওনাকে একটু ঘুরাই, একটু টাকা খাই, তারপরে এভাবে করে কাজ করবো। কারণ আমরা যাই ওখানে 2 সপ্তাহের জন্য, আমাদের এখানে জব কমিটমেন্ট আছে। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। ধন্যবাদ। এক্স্যাক্টলি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, যথার্থই বলেছেন। তো দর্শক, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের কিছু মন্তব্য। দেখতে পাচ্ছি আমাদেরকে খন্দকার দিলদার আহমেদ সাহেব লিখেছেন, বাংলাদেশে প্রথম সমস্যা হচ্ছে দুর্নীতি, জমি দখল, আর এর একটা অংশ বলে মনে করি। আচ্ছা, ঠিক আছে। তো খন্দকার দিলদার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ দূর থেকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য এবং আপনার মন্তব্যের জন্য। আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম যে দুর্নীতি হচ্ছে, এজন্যই তো জমি দখল হচ্ছে, নয়তো অন্যের সম্পদ কি করে আরেকজনের দখলে যায়।
এটাই তো দুর্নীতির মানে হুম হুম। দীর্ঘসূত্রতা সম্পর্কে এখানে যা মানে আলোচনায় করছিলাম আর কি। আমাদেরকে পুনরায় আবার কমেন্ট করছে দেখতে পাচ্ছি আহ রাশেদুল ইসলাম ময়না সাহেব। তিনি লিখেছেন শুভ কামনা রইল। রাশেদ সাহেব, আপনার প্রতিও আমাদের শুভকামনা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আলোচনার এ পর্যায়ে আমি জানতে চাইবো, রাজধানীর খালগুলো উদ্ধারে নেমেছে সিটি কর্পোরেশন। তো এটি কতটুকু টেকসই হবে, এবং বলা হচ্ছে ঢাকাকে নাকি ভেনিস শহরের মতো করে বানানো হবে, অর্থাৎ ঢাকার উন্নয়নটা এতটাই ত্বরান্বিত করতে চাচ্ছেন ঢাকার দুই মেয়র। তারা মন্তব্য করছেন ঢাকাকে ভেনিস শহরে রূপান্তরিত করার জন্যই তারা পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছে। তো আমি জানতে চাইবো আবু সাইদ রিয়াজ সাহেবের কাছে, আপনি তো দীর্ঘদিন ইতালির ভেনিসে ছিলেন। তো ভেনিস দেখার যে অভিজ্ঞতা আপনার ছিল, আর এই আমাদের মাতৃভূমি, আমাদের রাজধানী ঢাকা সম্পর্কে তো আপনাকে বলার অপেক্ষা নাই কিছু। তো আপনার কি ধারণা, ঢাকাকে কি ভেনিস শহরের পর্যায়ে নেওয়া সম্ভব, এবং যদি সেটা সম্ভব হয়ে থাকে তাহলে কার কি করণীয় আছে? ধন্যবাদ। না পারার কিছুই নাই, এটা হচ্ছে মনের আন্তরিকতা, সাহসিকতা আর ভালোবাসা। আমাদের ঢাকাকে ইচ্ছে করলে, চাইলে ভ্যানিস থেকেও সুন্দর করা যাবে, তবে সেজন্য সেজন্য হচ্ছে একটা মাস্টার প্ল্যান দরকার, সেজন্য দরকার ভালোবাসা, সেজন্য দরকার হচ্ছে একাগ্র চিত্রে কাজ করা। তো আমি মোস্ট ওয়েলকাম আমাদের মেয়র আতিকুল ইসলাম সাহেবকে বা আপনার ব্যারিস্টার তাপস সাহেবকে। উনারা যদি ঢাকা সিটিকে ভ্যানিসের মতো করতে চায়, আমি উনাদেরকে মোস্ট ওয়েলকাম ইটালিতে আসার জন্য, এবং দেখে যাবে যে কিভাবে এই শহরটাকে করা হয়েছে। আমি আমার তরফ থেকে সম্পূর্ণভাবে হেল্প করব, প্রয়োজনে মাস্টার প্ল্যান করার জন্য যতটুকু সাহায্য করার দরকার আমি তার আমি মানে কৃপণতা করবো না ওনাদেরকে সাহায্য করার জন্য। কারণ ভ্যানিস অনেক সুন্দর, পৃথিবীর কয়েকটা সুন্দর শহরের মধ্যে ভ্যানিস একটা। আমি আশা করি উনারা ঢাকাকে খাল বিল যা আছে বেদখল হয়েছে অতীতে, এগুলোকে একদম মানে নেতৃত্ব আগেই বলেছে যে সম্পূর্ণ পরিষ্কার করতে হবে, যা সামনে পড়বে সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আন্তরিকতার জন্য, এবং ব্যক্তিগতভাবে আপনি যে একটা হেল্পফুল হ্যান্ড হিসেবে উম, কোন একটা কাজে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, আমার খুব ভালো লাগলো স্যার। যাই হোক দর্শক, তো আপনারা দেখছিলেন আমাদের আজকের আয়োজন প্রবাস বিডি নিউজ কর্তৃক প্রবাস বিডি সংলাপ। আমাদের এই সমস্ত আলোচনার মধ্যে আমাদের মূল উদ্দেশ্য ছিল সরকারি জমি কেন বারবার দখল হয়, এবং এ সম্পর্কে আমাদের নিজেদের অবস্থান থেকে কার কি করণীয় আছে। এছাড়াও বেসরকারি জমি যারা আছে, যারা দেশের বাইরে থাকে, তাদের জমি দখলদারিত্বের ক্ষেত্রে আমরা কি না কি করতে পারি, কি কি সুবিধা আছে, দেশের বাইরে থেকেও কি করার আছে, এবং রেলওয়ের জমি যেটা বারবার দখল হয়ে যাচ্ছে, অথবা আমাদের দেশের নদী দখল সম্পর্কিত কি কি ব্যাপারে আমাদের কি কিছু করার আছে কিনা। তো এই সমস্ত সমস্যা এবং সমাধান সম্পর্কে আলোচনা করছিলেন আমাদের শ্রদ্ধেয় উপস্থিতিগণ। তো আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং এই অনুষ্ঠান শেষ করার পূর্বে আমরা খুব সংক্ষেপে আপনাদের থেকে আপনাদের মন্তব্য জানতে চাইবো, অর্থাৎ দর্শকদের উদ্দেশ্যে আপনাদের যেটা বলার আছে সেটাই জানতে চাইবো। তো শুরুতেই আমি চলে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমাজ এবং অপরাধ বিশেষজ্ঞ অধ্যাপক তৌহিদুল হক স্যারের কাছ থেকে। স্যার, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, কিংবা পরবর্তীতে যারা অনুষ্ঠান দেখবেন, কারণ যারা প্রবাসে থাকেন তারা নানা ধরনের যৌক্তিক কাজে তারা ব্যস্ত থাকেন। সেই সময়ের থেকে কিছু সময় বের করে তারা এই দেশকেন্দ্রিক আলোচনায় যখন একাত্মতা পোষণ করে, তখন আসলে তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা না জানিয়ে আমরা পারি না। আমি ব্যক্তিগতভাবে পারি না। কারণ যারা প্রবাসে থাকেন তাদের যে দিন এবং তাদের মানে শ্রম, তাদের বেঁচে থাকা, সেটি নানাবিধ, অনেকেরই নানা ধরনের প্রতিকূলতা বা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তাদেরকে প্রতিদিন অতিক্রম করতে হয়। এবং সেই জায়গায় আমাদের দুইজন রিয়াজ ভাই এবং আমাদের জিয়াউল আমিন ভাই যেটা উল্লেখ করলেন, তাদের আলোচনার সাথে মিল রেখে যেটি বলতে চাই, যে আমাদের যারা প্রবাসে রয়েছেন কিংবা দেশের মধ্যে যারা রয়েছেন, যে যার যতটুকু রয়েছে, সেটি যে কোনো ধরনের সম্পদ বা সম্পত্তি হোক, সেটি দেখার ক্ষেত্রে আমরা তো সবসময় আইনের শাসন
এবং সরকারের সহযোগিতা, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা আমরা সবসময় প্রত্যাশা করি, কিন্তু সেই সাথে নাগরিকের কিছু দায়িত্ব রয়েছে। কারণ সবসময় কিন্তু আইনের উপরে ভর করে আপনি হয়তো মানুষকে শাস্তির ভয়ে কিছু সময়কে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু প্রকৃতভাবে মানুষের মধ্যে যদি আচরণগত সুস্থতা কিংবা তার অন্যের প্রতি অধিকার পালন, অন্যের অবস্থান সম্মান, অন্যের বিষয়ের প্রতি যদি মমত্ব যদি তৈরি না হয়, তাহলে কিন্তু আসলে একটি রাষ্ট্রের যে সামনের দিকে অগ্রসর হওয়ার যে সুযোগ কিংবা পরিবেশ তৈরি হওয়ার জায়গাটি কোনো না কোনো পর্যায়ে গিয়ে কোনো না কোনো অবস্থায় থেমে যায়। তো আমরা চাই যে বাংলাদেশ এখন যেভাবে এগিয়ে যাচ্ছে এবং সেই অবস্থার সাথে আমাদের যে আচরণগত পরিবর্তনগুলো তৈরি হোক, আমাদের অধিকার কেন্দ্রিক আচরণগুলো তৈরি হোক, মানবাধিকারের জন্য আমাদের একটি বৃহৎ মন তৈরি হোক, এবং প্রতিটি মানুষের যে অবস্থান, তার পরিচয়, তার পরিচিতি, তার যে বলা যেতে পারে তার যে মানে দেশে রেখে আসা যে মানে তার পরিবার, তার অন্যান্য সম্পত্তিগুলো রয়েছে, সেগুলোর প্রতি তার প্রতিবেশী কিংবা তার এলাকার মানুষ কিংবা আমাদের এগুলো দেখভালের ক্ষেত্রে যে সমস্ত রাষ্ট্রীয় পর্যায়ে যারা দায়িত্বে নিয়োজিত রয়েছেন, তারাও অনেক বেশি সচেতন হবেন, প্রবাসীদের কথা শুনবেন। কারণ হলো তারা, আমরা বিভিন্ন সময় খুব আনন্দ অনুভব করি যখন তারা রেমিটেন্স পাঠান। এই করোনার সময় আমাদের প্রবাসীরা প্রচুর রেমিটেন্স পাঠিয়েছেন, যেটি অন্যান্য দেশগুলোর সাথে তুলনা করলে বেশ ভালো অবস্থানেই বাংলাদেশ আছে রেমিটেন্সের ক্ষেত্রে। সুতরাং যখন একজন প্রবাসীদের রেমিটেন্সে যখন আমরা আনন্দিত বোধ করি, তখন সেই সাথে সরকারকেও বুঝতে হবে বা ভাবতে হবে, নিশ্চয়ই সরকার সেটি ভাবছে, যে সেই প্রবাসীদের যা কিছু প্রবাসীদের জীবনের সাথে সম্পৃক্ত দেশের বাইরে কিংবা দেশের মধ্যে, সেই বিষয়গুলো তো সরকার সবসময় সচেষ্ট থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। তো দর্শক, আমি খুব অল্পের মধ্যে শুনতে চাইবো যুক্তরাজ্য থেকে আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছে প্রবাস বিডি নিউজের প্রকাশক এবং সম্পাদক আবু সাইদ রিয়াজ স্যার। তার কাছ থেকে শুনতে চাইবো শেষ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে যদি তার কিছু বলার থাকে। ধন্যবাদ, আবারও ধন্যবাদ। আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে দেশবাসীর কাছে আমার আকুল আবেদন যে একটা গাছকে রোপণ করার পরে যেমন পরিচর্যা করলে সুন্দর থাকে, ভালো ফল দেয়, একটা বাচ্চা, একটা বেবি হওয়ার পরে, সন্তান প্রসব হওয়ার পরে যেমন মা যত্ন করে, আপনারা আমাদের এই প্রবাসী, আমরা যারা প্রবাসে থাকি, আমাদের দিকেও এই সুদৃষ্টি দিবেন। কারণ আমরা যারা প্রবাসে থাকি, আমরা অনেক কষ্ট করি, দেশে রেমিটেন্স পাঠাই। তো আপনাদের সামান্য হেল্প, সহযোগিতা আমাদেরকে আরো অনেক দূর এগিয়ে নিবে, আমরা অনেক দূর যেতে পারবো, আমাদের সুন্দর একটা দেশ হবে লাল সবুজের পতাকা দিয়ে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। তো দর্শক, সর্বশেষে আমি যুক্তরাজ্য থেকে অংশগ্রহণ করেছেন আমাদের ব্লেয়ার পিস প্রাইমারি স্কুলের পরিচালনা পর্ষদের গভর্নর মোহাম্মদ জিয়াউল আমিন স্যার। তার কাছ থেকে জানতে চাইবো, অর্থাৎ দর্শকদের উদ্দেশ্যে তার যদি কিছু বলার থাকে। বা একটু এটা স্যার, দেখবেন আপনার মাইক্রোফোনটা মিউট করা কিনা। এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের প্রেমটা এখন দুভাগে ভাগ হয়ে গেছে। বেশিরভাগটা হচ্ছে বাংলাদেশ, আর বাকিটা এখানে, যেহেতু এখানেও আছি। আমি অ্যাজ এ প্যাট্রিয়টিক বাংলাদেশী হিসেবে বলবো যে দেশকে ভালোবাসুন, নিজের দেশকে ভালোবাসুন। সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য না যে আপনি এটা করছেন ওটা করছেন, আপনি নিজেকে ওইভাবেই তৈরি করুন যে আপনি দেশের জন্য কি করছেন। আপনি যে এই দেশের জন্য, দেশকে আপনি চলতে ফিরতে প্রতিটা কিছুতে আপনি চিন্তা করবেন দেশটা আপনার মা, এই দেশটাকে আপনাকে গড়ে তুলতে হবে। একসময় আমরা যেই বাজে একটি মন্তব্য নিয়ে তলাবিহীন জুড়ির দেশ হিসেবে যেই মন্তব্যের মাধ্যমে আমরা জেনেছি বাংলাদেশ তলাবিহীন জুড়ি, আজকে আমাদের নট অনলি তলাবিহীন জুড়ি, আমাদের ঝুড়ি নিচে তলাও আছে, উপরে কিন্তু ঢাকনাও আছে। আজকে আমরা সে পর্যায়ে চলে গিয়েছি। তো আমি চাই যে আমাদের দেশকে আপনারা ওভাবে ভালোবাসুন। কারণ আমি অ্যাজ এ মুসলিম হিসেবে আমি বলতে পারি দেশপ্রেম ইমানের অঙ্গ। নিশ্চয় অন্যান্য ধর্মেও ওভাবে বর্ণনা করা আছে, কারণ দেশকে আপনাকে ভালোবাসতেই হবে। আর দেশকে যদি ভালোবাসেন তাহলে এসব অন্যায়, এসব কিছু থাকবে না। সিটি কর্পোরেশন
অমুক সংস্থা তমুক সংস্থা এগুলোকে দায় দিয়ে লাভ নেই। আপনি আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না চলি, আইন না মেনে চলি, তাহলে সবকিছু আমাদের সবার সমষ্টি মিলেই কিন্তু এই সরকার সবকিছুর সবাই মিলেই কিন্তু এই দেশটা। সুতরাং সবাই ভালো থাকবেন। যারা এই অনুষ্ঠান দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আমাদের আজকের উপস্থাপক এবং আমাদের প্রফেসর সাহেব এবং রিয়া সাহেবকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জিয়াউল আমিন। আসসালামু আলাইকুম। এবং একই সাথে রিয়াজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। মেহেদী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন প্রবাস বিডি নিউজ কর্তৃক আয়োজিত প্রবাস বিডি সংলাপ, এবং আমাদের আয়োজনে আমাদের মধ্যমণি হিসেবে ছিলেন অধ্যাপক তৌহিদুল হক সাহেব, আবু সাইদ রিয়াজ সাহেব এবং মোহাম্মদ জিয়াউল আমিন সাহেব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রবাস বিডি নিউজের পক্ষ থেকে উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মেহেদী হাসান। দর্শক, ভালো থাকবেন আপনারা সবাই। করোনা প্যান্ডামিকে নিজেরা সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, এবং আমাদের এই অনুষ্ঠান সম্পর্কিত যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আপনাদের যদি জমিজমা সম্পর্কিত কোনো ব্যাপারে এছাড়াও বাহিরের কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে আপনাদের সমস্যার সমাধান কল্পে তথ্য দিয়ে সহায়তা করার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।